সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 817তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দরনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ রাসেলের জীবনের তাজ্জব এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পে রাসেল তার প্রেমিকাকে বিয়ে করার জন্য পুরুষ থেকে নারী হয়ে যায়। দেখেন, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমি অনেকের মুখে অনেক ধরনের পাগলামির গল্প শুনেছি, কিন্তু এমনও পাগল হতে পারে প্রিয় মানুষটাকে বউ করার জন্য, এমন কথা আমি কখনো স্বপ্নেও চিন্তা করিনি। বন্ধুরা, বেশিরভাগ পরিবারের এই জিনিসটা দেখতে পাই যে অনেক সময় অনেকেই বলে যে নত হলে নাকি সম্পর্ক ভালো হয়, নত হলে নাকি সম্পর্ক টিকে থাকে। যদি নত হলে সম্পর্ক ভালো হয়, নত হলে সম্পর্ক টিকে থাকে, তো বারবার নত হন না প্রিয় মানুষটার কাছে। কিন্তু সেই নত হতে হতে যদি আপনাকে পুরুষ থেকে নারী হয়ে যেতে হয় অথবা নারী থেকে পুরুষ হয়ে যেতে হয়, সেটা কি আর মেনে নেওয়া যায়? বন্ধুরা, হৃদয় কাঁপানো মোহাম্মদ রাসেলের জীবনের বাস্তবিক গল্পটা আমি আশা করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে রাসেল ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাসেল, আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদিমণি। এছাড়া আমাদের পরিবারে রয়েছে আমার ছোট দুইটা বোন। আমার কোনো ভাই নেই। চট্টগ্রাম শহরের মধ্যেই আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি চাকরিজীবী। এছাড়া চট্টগ্রাম শহরে আমার বাবার রয়েছে নিজস্ব কিছু ব্যবসা প্রতিষ্ঠান। রয়েছে আমাদের একটা বাড়ি, যে বাড়ির মধ্যে আমরা থাকি, এটা আমাদের নিজেদেরই বাড়ি, আমার পৈতৃক সম্পত্তি। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি ছোটোবেলায় যথেষ্ট পরিমাণের মেধাবী ছিলাম। পড়াশোনার প্রতি আমার প্রচুর রকমের আকর্ষণ ছিল। আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিই, তখন আমি বৃত্তি পাই। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। এরপর থেকে বৃত্তির খরচেই, সরকারি খরচে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করি। এসএসসি পাশ করি এবং এসএসসি তো আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো একটা রেজাল্ট করি। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি চট্টগ্রামের একটা কলেজে ভর্তি হই এবং ওই কলেজে আমি পড়াশোনা করি। আমার কলেজ জীবনটাও অনেক সুখের ছিল। আমাদের এলাকাটা একটু ভিন্ন রকম এলাকা ছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে সমস্ত ধর্মের মানুষের মাঝে এক অন্যরকম প্রেম ভালোবাসা ছিল। আমাদের মুসলিম ধর্মের অনুষ্ঠানগুলোতে আমার হিন্দু বন্ধুরা এসে অনেক মজা করতো এবং আমার হিন্দু ধর্মাবলম্বী বন্ধুদের অনুষ্ঠানে আমরা মুসলমানরা গিয়ে প্রচুর মজা মাস্তি করতাম। ধর্মের কোনো প্রাচীর আমাদের এলাকাতে ছিল না বললেই চলে। ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক এমন স্লোগানে, এমন উদ্যোগে আমাদের এলাকার মানুষ পরস্পরের সাথে খুব ভালোভাবে মিলেমিশে ছিল। এভাবে আমার দিন রাতগুলো কাটতে থাকে। আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, কোনো প্রেমিকা ছিল না, স্বপ্ন দেখার মতো কোনো নায়িকা ছিল না, কিন্তু আমার প্রচুর পরিমাণের বন্ধু ছিল। আমি আমার বন্ধুদের সাথে দিন রাত মিলিয়ে একাকার ছিলাম। আমি আমার বন্ধুদের নিয়ে খুব মজা মাস্তি করতাম, অনেক দুষ্টামি, ফাইজলামি, শয়তানি করতাম এবং তারাও আমার সাথে অনেক মজা মাস্তি করতো। এমন করতে করতে আমার কলেজ জীবনটা পেরিয়ে যায়। কলেজের জীবনটা যখন আমি শেষ করি, সবেমাত্র কলেজ শেষ করলাম। আসলে মূলত বিষয় হচ্ছে কি, আমি ছোটোবেলা থেকে না স্কুলে যেতে শুরু করি। আমার বয়সী যে বন্ধুবান্ধবগুলো আছে, মানে আমার ক্লাসমেট যে বন্ধুগুলো আছে, তারা সবাই অনেক বড়। দেখলে মনে হয় প্রত্যেকে অনেক বড় সড়ো হয়ে গেছে, দাড়ি উঠে গেছে, গোপ উঠে গেছে, কেমন জানি। বাট আমি সবার মাঝে একটু ছোট ছিলাম। মানে আমাকে দেখলে মনে হয় যে আমি মনে হয় ক্লাস 7 কিংবা ক্লাস 8-এ পড়ি। আমি যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, মানে এইচএসসি পরীক্ষা যে আমি দিয়েছি, এইটা আসলে মূলত কেউ বিশ্বাসই করে না। আমাকে কেউ বলেই না যে আমি আমার কলেজ জীবন শেষ করেছি। খুব ছোটোবেলায় আমার আম্মু আমাকে স্কুলে পাঠায় এবং খুব ছোট বয়সে আমি পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠি। যাই হোক, আলহামদুলিল্লাহ এইচএসসি পাশ করার পরে তখন আমাদের এলাকাতে একটা হিন্দু মন্দির ছিল, অনেক বড়। তো সেই মন্দির থাকার কারণেই বিশেষ করে আমাদের এলাকাতে হিন্দু পরিবার অনেক বেশি ছিল। মুসলিম পরিবার ছিল, তবে মুসলিম পরিবার চেয়েও হিন্দু পরিবারের সংখ্যা অনেক বেশি ছিল। হিন্দুরা অনেক বেশি ছিল আমাদের এলাকাটাতে। তো হিন্দু ভাইদের সাথে, হিন্দু বন্ধুদের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল। বিশেষ করে হিন্দুদের পূজাতে আমি খুব বেশি মজা মাস্তি করতাম। আমার কলেজ জীবন শেষ করার পরে আমি তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। চট্টগ্রামেরই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ওইখানে ভর্তি হওয়ার পরে আমার এলাকায় যে আমার হিন্দু বন্ধুগুলো আছে, তাদের মাঝে আমার কয়েকটা বন্ধু মিলে ইন্ডিয়াতে যাবে। সামনে হচ্ছে কালী পূজা এবং কালীমাকে সম্মান করার জন্য, ভক্তি করার জন্য তারা হচ্ছে ইন্ডিয়াতে যাবে।
And আমাকে বললো যে বন্ধু আমরা ইন্ডিয়াতে যাব, এখন তুই কি যাবি নাকি? কালী পুজোতে যাব, ইন্ডিয়া কলকাতাতে যাব, বাট ওখানে কালী পুজো খুব মজার হয়, অনেক হই হুল্লা হয়, ধুমধুমা হয়, অনেক আনন্দ ফুর্তি হয়। আমি আসলে একটু রোমান্টিক ধরনের ছেলে ছিলাম, মিউজিক, গান, আনন্দ, ফুর্তি, নাচ, এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগতো, আমি এগুলোতে খুব পছন্দ করতাম। দেন আমার বন্ধু আমাকে বলতেছে তুই কি যাবি ওইখানে? মানে আমার যে 5-6টা বন্ধু আছে হিন্দু বন্ধু, তারা সবাই যাবে। তো তারা যখন সবাই ইন্ডিয়াতে যাবে পুজো উৎসব করার জন্য, তখন আমার চিন্তা ভাবনা হলো আমিও যাব। তখন তো আসলে পড়াশোনার খুব চাপ নাই, মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ক্লাসও ওভাবে হচ্ছে না, তো সব কিছু মিলে খুব একটা ফ্রি সময় কাটাচ্ছিলাম। দেন আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমার বন্ধুরা যেহেতু এতই করে রিকোয়েস্ট করতেছে, আমি ওদের সাথে যাব এবং ইন্ডিয়াতেও ঘোরা হবে এবং তার মাঝে হচ্ছে আমি পূজাটাও দেখব। তো এমন করে তখন আমি আমার আব্বুকে বললাম। আব্বু যদিও এক কথা রাজি হয়ে গেল, কিন্তু আম্মু একটু দ্বিমত পোষণ করলো, কারণ আমার আম্মু আমাকে অনেক আদর করে, অনেক যত্ন করে, আমাকে নিয়ে খুব ভয় পায় যে আমার কোনো সমস্যা হয়ে যায় কি না, বা এই বিষয়গুলো নিয়ে আম্মু খুব ভয় পায়। তো আমি আম্মুরে বললাম যে আম্মু কিচ্ছু হবে না, আমি যাব এবং গিয়ে হচ্ছে ফ্রেন্ডদের সাথে মজা করে কয়েকদিন থাকবো, থেকে চলে আসবো। ওই সময় কিন্তু আমার পাসপোর্ট ছিল না। তো এটা আম্মুকে বলার পরে, আম্মুকে বোঝানোর পরে আব্বু তখন বুঝাইলো ছেলে বড় হয়েছে, বিভিন্ন দেশে গেলে তার এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, বিভিন্ন দেশের মানুষ সম্বন্ধে জানবে, অ্যান্ড অবশ্যই তার যাওয়া উচিত, আমার বাবা বলল। দেন মা তখন বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেল। আমাকে তখন পাসপোর্ট করা হলো খুব ইমিডিয়েটলি, 3 দিনের ভিতরে আমি পাসপোর্ট করি। আমার অনেক টাকা লাগে, অনেক টাকা লেগে পাসপোর্ট করি, এবং আমার বন্ধুদের সাথে তখন আমি ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যে আমাদের ইন্ডিয়ার ভিসাটা হয়ে যায়। ইন্ডিয়ার ভিসা হয়ে যাওয়ার পরে সবাই মিলে ইন্ডিয়াতে যাব। আমি তো অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমার জীবনে এই প্রথম দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়া। এই বয়স পর্যন্ত আমি বাংলাদেশেই ছিলাম, যদিও কোথাও ঘুরতে গেছি, বাট বাংলাদেশের মধ্যেই, দেশের বাইরে আমার আর যাওয়া হয়নি। এই প্রথম আমি দেশের বাইরে কোনো একটা কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছি। সো আমি তো প্রচুর পরিমাণের হ্যাপি। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেলো। দেন আমরা তখন ইন্ডিয়াতে চলে গেলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে আমার বন্ধুর বাড়ি ছিল কলকাতায়, মানে বন্ধু রিলেটিভের বাড়ি কলকাতায় গেলাম, আমরা ওখানে থাকলাম। তো তারা তখন পূজা মণ্ডপ করতেছে, কালিমাকে সম্মান জানাবে বা সব কিছু মিলে তারা খুবই তাদের ধর্মীয় উৎসবগুলোতে খুব ভালোভাবে আনন্দ ফুর্তি করবে, এই নিয়ে তারা খুব প্রিপারেড হচ্ছে। তো আমিও সেখানে গেলাম। তো ওদের ওই পূজার মণ্ডপের সামনে, মানে কালিমায়ের সামনে কিন্তু অনেক মজা হয়, মানে সবাই মিলে, হিন্দু ধর্মের সব বাইরে মিলে অনেক নাচানাচি করে, সব কিছু করে। তো আমিও সেখানে তাদের মাঝে, উৎসবের মাঝে আমিও মানে অনেক মজা করি, মাস্তি করি। সেখানের মধ্যে হঠাৎ করে একটা মেয়েকে আমার ভীষণ ভালো লেগে যায়। মেয়েটা একদম হ্যাংলা ছিল, লম্বা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, প্রতিভার মতো চেহারা ছিল। এই মেয়েকে দেখার পরে আমার তখন মেয়েটাকে এক দেখায় ভীষণ ভালো লেগে যায়। মানে কেন জানি না, আমি মনে হয় যেন আমি তার প্রেমে পড়ে গেছি। একবার তাকে দেখার পরেই আমি যেন অন্য রাজ্যে হারিয়ে যাচ্ছি, আমার কাছে তাকে এতটাই ভালো লাগে। তো যখন এতটা ভালো লাগে আমি তখন চিন্তা করতেছি যে কী করব। বিশেষ করে ও তো হিন্দু, আমি মুসলিম, আর হিন্দু মুসলিমদের সম্পর্ক তো কখনো হতেই পারে না। ও থাকে ইন্ডিয়াতে এবং আমি থাকি বাংলাদেশে। সো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে এই মেয়ের সাথে রিলেশন করা, তো চোখের দেখায় মেয়েটাকে অনেক ভালো লাগলো, অতটুকুই জাস্ট। আমি মেয়েটা নাচানাচি করলো কালিমায়ের সামনে, আমি দেখলাম এই বিষয়গুলো আমাকে খুব বেশি আনন্দ দিল, অনেক মজা লাগলো। যাই হোক, ও গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমি তখন বন্ধুদের সাথে ঘুমাইতে গেলাম, আমি আমার ওই সব বন্ধুগুলো মিলা। তো যখন শুইলাম ভাই, আমার চোখে ঘুম আসতেছে না, আমার বারবার মেয়েটার কথা মনে পড়তেছে, এবং এতবারে মেয়েটার কথা মনে পড়তেছে, চোখটা বন্ধ করলে যেন তার ছবিটা, তার মুখটা আমার চোখের সামনে বেশি ওঠে। ও যে নাচছিল, ওর নাচের প্রতিটা স্টেপ আমাকে একদম পাগল করে তোলে। আমি কোনোভাবে আমার চোখের পাতা এক করে চোখে ঘুম দিতে পারতেছিলাম না। এই মেয়েটাকে প্রচুর পরিমাণে মিস করতেছি, এত পরিমাণে মনে পড়তেছে যা বলে বোঝাতে পারবো না। এমন করে প্রায় সকাল হয়ে যায়। আমাদের এলাকার মতো ওখানেও খুব ভালো আজান হয় না, বা মানুষ নামাজ পড়তে ওভাবে আগ্রহী না, কারণ পুরো মহল্লাটাই হিন্দুদের মহল্লা ছিল। তো আমি তখন ঘুম থেকে উঠে আমি তখন নামাজ পড়বো, আমি আমার ওই রুমের মধ্যে নামাজটা শেষ করলাম। আমার সাথে আমার আরও 2টা মুসলিম বন্ধুও ছিল, আমরা টোটাল 3 জন মুসলিম বন্ধু গিয়েছিলাম আমার হিন্দু ফ্রেন্ডগুলোর সাথে। তো যাই হোক, আমি নামাজ শেষ করলাম, করে তখন বাইরে বের হলাম। বের হওয়ার পরে দেখলাম যে একটা জিনিস আমাকে অবাক করে দিল, যে ইন্ডিয়ার প্রতিটা মানুষের যখন সকালবেলা হাঁটতে বেরোয়, সবার হাতে না একটা করে কুকুর বাঁধা থাকে, এবং মানে প্রত্যেকের হাতে একটা করে কুকুর। তারা নিজের সন্তানকে মানে এরকম করে হাতে ধরে হাঁটে, এবং কুকুরটাকে কোলে নিয়ে হাঁটে, ছোটো কুকুর কোলে নিয়ে হাঁটে। তো বিষয়টা আমার কাছে তখন কেমন জানি মনে হলো। যাই হোক, ওদের সিটিতে, ওদের এলাকা, ওদের মতো করে আমি তখন ওইখানে মিশে গেলাম, মানে চলাফেরা করতেছি। সন্ধ্যার পরে আসলাম, মানে সন্ধ্যার পরে বলতে সকালবেলা ভোরে আসলাম ব্যায়াম ট্যায়াম করে। আসার পরে তখন তারা সকালে নাস্তা দিল, সবাই মিলে তো নাস্তা খাইলাম। নাস্তা খাওয়ার পরে সকালে আবার ওই মানে আপনার ওই কালীর সামনে যাব, ওইখানে আবারও অনুষ্ঠান দেখব। তো 9টার দিকে মিলে আবার ওইখানে গেলাম। তো সবাই মিলে তখন অনুষ্ঠান করতেছে, আমি অনুষ্ঠান এনজয় করতেছি।
আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে সব কিছু ভীষণ ভালো লাগলো। অনেকে মজা মাস্তি করতেছে, আমিও তাদের মাঝে ছিলাম। কিন্তু আমি যে মুসলিম ধর্মাবলম্বী ছেলে এটা আসলে কেউ বুঝতে পারে না, মানে আমাকে দেখলে বুঝেই যেত না। আমি ওদের সাথে এমন করে মিশে গেলাম। তো সেদিন দেখতে দেখতে অনুষ্ঠান দেখতে দেখতে দুপুর হলো, খাওয়া দাওয়া করলাম, ইভেন রাত চলে আসলো। রাতেও আমি একদম পূজা মণ্ডপের সামনে বসে অনুষ্ঠান দেখতেছি। এমন সময় খুবই ছোট্ট একটা মেয়ে, মানে অনেক ছোট, এই মেয়েটা তখন আমার কাছে আসলো, এসে বলতেছে দাদা এটা আপনার জন্য, মানে ওদের ওই কলকাতার ভাষায় বললো। তো এটা আমার জন্য দিলাম, তখন হাতে নিলাম, দেখেন ওখানে লেখা আছে আপনি দেখতে খুব সুন্দর, মানে ওইটা বাংলায় লেখা যে আপনি দেখতে খুব সুন্দর। তো এইটা দেখার পর আমি খুব বাবাকে পিচিকে জিজ্ঞেস করলাম যে এটা কে দিল তোমাকে। তখন ওই পিচিটা আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিল, এবং দেখাই দিল ওই মেয়েটাকে, যে মেয়েটার নাচ আমি গতকালকে রাতে দেখেছিলাম, এবং দেখার পর আমার মেয়েটাকে প্রচুর ভালো লেগেছে। এই মেয়েটার যখন আমাকে আঙ্গুল দিয়ে দেখা দিল, ওই মেয়েটা আমার চোখে যখন চোখ পড়লো তখন সে পিছনের দিকে দৌড়ে চলে গেল। আমার তখন এত ভালো লাগলো, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হলো পৃথিবীর সমস্ত সুখগুলো যেন আমার অন্তরে বিড়াবিড়ি করতেছে, ভীষণ ভালো লাগলো। ও তখন ঢুকে গেল, আমি তখন আমার বন্ধুদের মাঝে মানে খুব মজা করতেছি। এবার আমি মানে লাফ দিয়ে উঠে কালিমায়ের সামনে গিয়ে আমি তখন নাচানাচি করতেছি, আমিও নাচতেছি। যাই হোক একটা পর্যায়ে তখন অনুষ্ঠান শেষ হলো, আমি তখন রুমে আসছি। আসার পর তো আমি প্রচুর হ্যাপি, অনেক মজা। তো আমার সবাই বলতেছে কী রে তোর তো আসলে কালকেও দেখলাম যে তুই মনমরা হয়ে শুয়ে আছিস, মানে কেমন যেন একটা অবস্থা, বাট এখন তুই এত হ্যাপি কেন, প্রচুর নাচানাচি করতেছিস, আনন্দ করতেছিস, মানে ঘটনা কি, কোনো কিছু হয়েছে? আমি বললাম যে না কিছুই না, এমনি। সবাই মিলে তখন আমাকে ধরলো যে না কিছু তো একটা হয়েছে, কিছু একটা না হইলে তো তুই আসলে এত বেশি এক্সাইটেড হয়ে যেতি না, বা এত পরিমাণের করতে না, কী হয়েছে আমাদেরকে বল, আমরা শুনতে চাই। তা আমি বললাম যে না তেমন কিছুই হয় নাই, না এমনি। বলে যে না বন্ধু অবশ্যই কিছু একটা হয়েছে, কী হয়েছে বল। মানে আমার কী হয়েছে এটা জানার জন্য ওরা তখন আমাকে খুবভাবে ধরে বসলো যে তোর বলাই লাগবে যে কী হয়েছে। এমন করতে করতে আমার যখন যে বন্ধুটা আমাকে ওখানে নিয়ে গিয়েছিল, আমি ওরে বললাম যে দেখ বন্ধু এমন এমন ঘটনা, আমার গতকালকে রাতে যেই লাল শাড়ি পরে যে মেয়েটা নাচানাচি করছিল, এই মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগছে। আমি গতকালকে প্রায় সারা রাত ধরে মেয়েটাকে মিস করেছিলাম, সারা রাত ধরে মেয়েটার কথা আমার মনে পড়লো। এবং আজকে যখন আমি সন্ধ্যার সময় পূজা মণ্ডপে গেলাম, ওখানে ওই মেয়েটাই আরেকটা ছোট্ট মেয়েকে দিয়ে আমার কাছে একটা চিরিকোট লিখে পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল আপনি দেখতে খুব সুন্দর। তা আমার বন্ধু বলতেছে আচ্ছা ওই মেয়েটার নাম তো সন্ধ্যা। আমি বললাম যে তার নাম কি সন্ধ্যা নাকি? বলে হ্যাঁ মেয়েটার নাম সন্ধ্যা, এবং দেখতে খুবই হ্যাংলা করে, একটু পাতলা করে, অনেক লম্বা, অনেক সুন্দরী। আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমার বন্ধু বলে দোস্ত তোর তো কপাল খুলে গেছে। আমি বললাম ধুর বেটা কপাল খুললো কী করে, এটা কি সম্ভব নাকি? ওই মেয়ে ছিল মুসলমান আর ওই মেয়ে ছিল হিন্দু আর আমি মুসলমান, এটা কি কখনো হয় নাকি? আমার বন্ধু আমারে বললে বন্ধু এক কথা শুনলে তুই অবাক হয়ে যাবে। আমি ভাবছিলাম যে আমার বন্ধু আমাকে বলবে যে এই মেয়েটা হিন্দু না, এই মেয়েটাই মুসলমান। কিন্তু আমার আশাটার একটুখানি পরিবর্তন ঘটলো। ও আমাকে বলে যে মেয়েটার মা মুসলমান, মেয়েটার বাবা হিন্দু। আমি বললাম যে মা মুসলমান বাবা হিন্দু, এটা কীভাবে সম্ভব, এরকম বিয়ে হয় নাকি? ও বলে হ্যাঁ আমাদের কলকাতাতে এরকম বিয়ে হয়, কোনো সমস্যা নেই, যে যার ধর্ম পালন করবে এরকম বিয়ে হয়। মানে ওর কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হলো। আলহামদুলিল্লাহ আমার ভিতর তখন অন্তত একটু হলেও আশার প্রদীপ জাগলো যে যাই হোক মেয়েটার মা তো মুসলিম আছে, তাহলে সেখান থেকে হয়তো আমার দিকে মেয়েটার মা ফিরে তাকাবে, বা মেয়েটাও হয়তো আমার দিকে কিছু একটা ঘটবে। যাই হোক রাতের বেলায় এই নিয়ে কথাবার্তা বলতে বলতে চিন্তাভাবনা করতে করতে ওই রাতটাও কেটে গেল। পরের দিন সকালবেলা আমি মেয়েটাকে খুঁজতেছি, বারবার এদিকে ওইদিকে খুঁজতেছি, মেয়েটার আর পাই না। তো না পাওয়ার পরে পূজার কিন্তু আর 2 দিন আছে, মানে 2 দিন পরে পূজা শেষ। তো এখন আর তার আমি পাই না, না পাওয়ার পরে সারাটাক্ষণ খুঁজলাম, দুপুরে খাইতে বসছি, মনটা খুব খারাপ। আমার বন্ধু আমাকে বলতেছে কিরে খাচ্ছিস না কেন? আমি বললাম যে বন্ধু তোরে তো আসলে না বলে পারতেছি না, আমার মনটা অনেক বেশি খারাপ রে। ও আমাকে বলে কেন মন খারাপ কেন, কী হয়েছে? আমি বললাম যে দেখ ওই মেয়েটা সন্ধ্যা, মেয়েটার আজকে দেখতেছি না, সকাল থেকে তারা খোঁজাখুঁজি করতেছে, তারা পাই না। পরে আমারে বলে কেন? আমি বললাম আমি তো জানি না। পরে বল আচ্ছা তুই খা, আমি খবর নিয়ে আসছি। পরে ও খবর নিয়ে আসছে, আসার পর আমার এসব বলতেছে বন্ধু ঘটনা তো খারাপ, মেয়েটা তো চলে গেছে। আমি বললাম যে চলে গেছে মানে? পরে তার বলে তার বান্ধবীদের সাথে ওখানে অন্য কোথাও পূজা মণ্ডপে গেছে, সম্ভবত মানে শেষের দিনে আসবে, মানে আমরা যেদিন মানে মুক্তি ফেলে দিব ওই দিন সম্ভবত আসতে পারে, মানে মাকে যেদিন ফেলবো সেদিন আসবে। তাহলে আমি বললাম যে মানে তার আগেও আসবে না? বলে না আসবে না। ভাই আমার তখন মনটা এত খারাপ হয়ে গেল, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি তখন খাওয়া দাওয়া না করে ওখান থেকে উঠে চলে আসলাম রুমে। আমার বন্ধু তখন আমাকে পিছন থেকে ডাকতেছি কিরে খাবি না তুই? আমার দেখ আমার ভালো লাগতেছে না, আমার মনটা অনেক খারাপ লাগতেছে, মেয়েটাকে আমার এত ভালো লাগলো ও চলে গেল, মানে খুব মন খারাপ হয়ে গেল আর কি। আমার বন্ধু বলে তুই মন খারাপ করিস না, ওর বান্ধবীরা কোথায় গেছে আমি সেটার খবর নিয়ে তোকে নিয়ে যাব, আজকে রাতেই তোকে নিয়ে যাব। আমি বললাম প্রমিস কর। ও বলে আচ্ছা প্রমিস।
তো যাই হোক, সন্ধ্যার পরে আমার বন্ধু তখন খবর নিয়ে আসলো যে অন্য একটা জায়গায় ওরা গেছে পূজা দেখার জন্য। আমার বন্ধু আমাকে নিয়ে তখন ওই ট্যাক্সিকে ভাড়া করে ওইখানে ওই এলাকায় চলে গেছে। এবং ওই এলাকায় আমরা যখন পৌঁছাই তখন ইন্ডিয়ার সময় রাত তখন প্রায় 10টার মতো বাজে। রাত 10টা বাজে। ওখানে যাওয়ার পরে ওই মেয়েটা সন্ধ্যা আমাকে তো দেখার পরে অবাক, কিরে আমি এই জায়গায় কেন? তো এতদিন পর্যন্ত কিন্তু সন্ধ্যা আমার সাথে কথা বলে নাই, খুব লজ্জা পাইছে এবং আমাকে দেখলে দৌড়ে চলে গেছে। দূর থেকে আমাকে পছন্দ করছে, এটা সত্য। কিন্তু ওই পূজা মণ্ডপে যাওয়ার পরে, নতুন জায়গাটা যাওয়ার পরে তখনও আমাকে দেখে দৌড়ে আসছে। আমার কাছে এসে বলতেছে, কী ব্যাপার, আপনি এখানে কীভাবে আসলেন? আমার বন্ধু তখন বলতেছে, তুই চলে আসলি, এজন্য ও চলে আসছে তোকে দেখার জন্য। তো এই কথা বলে আমার বন্ধু তখন একটু সাইডে চলে গেল। আমি তখন নিচের দিকে তাকায় আসি, কোনো কথা বলি না। ও আমাকে তখন বলতেছে, কী ব্যাপার, আপনি এখানে কীভাবে কেন আসলেন? আমি বললাম, আমি তো আপনাদের ইন্ডিয়াতে এসেছি, আমি তো আপনাদের ইন্ডিয়া খুব ভালো চিনি না, তো ইন্ডিয়ার আপনাকে আমার খুব ভালো লাগছে, মন থেকে অনেক পছন্দ হয়েছে। আমি ভাবলাম যে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করব, এবং আপনাকে না দেখলে সত্যি আমার ভালো লাগতেছিল না, যার জন্য এখানে ছুটে আসা। মেয়েটা তখন বলতেছে, আচ্ছা আপনাকে দেখলে আমার কাছে কেমন জানি মনে হয়, ভাইয়ের সাথে যে ফ্রেন্ডগুলো আসছিল, দাদার সাথে যে ফ্রেন্ডগুলো আসছিল, তারা বেশিরভাগই তো মুসলমান, আপনি কি হিন্দু না মুসলমান? আমি বললাম, এইটা না জেনে আপনি আমাকে চিরিকুটে লিখে পাঠিয়েছেন আমি দেখতে খুব সুন্দর। পরে আমাকে বলে, আসলে আপনি দেখতে খুব সুন্দর, আপনি যেই ধর্মের মানুষই হন না কেন তাতে কী যায় আসে, কিন্তু আপনি তো দেখতে সুন্দর, এই জন্য আমি বলেছিলাম। আমি বললাম যে আসলে আমি মুসলমান। তুমি এটা বলো, আচ্ছা ঠিক আছে ভালো। তাই আমি বললাম যে আপনি কীভাবে পারলেন যে আমাদেরকে ওখানে রেখে, আমরা আপনার বাড়িতে বেড়াইতে আসছি, আমাদেরকে রেখে আপনি আপনার বান্ধবীর বাড়িতে চলে আসছেন? পরে আমাকে বলে, আসলে আসতে চাইনি, বান্ধবী খুব প্যারা দিচ্ছিল, খুব ডিস্টার্ব করতেছিল, অ্যান্ড ওর প্যারাই পরে তখন আসছে, আমি তো সকালে চলে যেতাম। আমি বললাম, তাই নাকি, সকালে চলে যাবেন? বলে হ্যাঁ। তাই বললাম, ঠিক আছে, আমরাও রাতে থাকি, সকালে একসাথে যাবো নি। পরে বলে, আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পরে অনেক রাত পর্যন্ত সবাই মজামাজি করছে যে যেহেতু এই প্লেসটা নতুন, আমাকে এবং সন্ধ্যাকে তো কেউ চেনে না, বা আমি কোন ধর্মের এটা তো আর কেউ জানে না। তো এবার সন্ধ্যাকে নিয়ে আমি তখন মন্দিরের পিছনে খুব সুন্দর একটা জায়গা আছে বসার মতো, ওখানে গিয়ে আমি তখন সন্ধ্যার সাথে বসলাম। বসার পরে আমাকে জিজ্ঞেস করতেছি যে, আমি এমন করে জিজ্ঞেস করতেছি যে তোমার কাউকে ভালো লাগা বা কাউকে ভালোবাসা এরকম কোনো কিছু আছে কিনা? ও আমাকে বলে, হ্যাঁ, আমি তো কলেজে পড়ি, অনেকে আমাকে পছন্দ করে, ভালোবাসে, বাট আমার ওই ভালোবাসাবাসির প্রতি কোনো আকর্ষণ নাই, আমি কোনো ছেলেকে ভালোবাসি না, এবং আমার কোনো সাথে এরকম কিছু না। বাট আমার কিছু মেয়ে ভালো ভালো বান্ধবী আছে, ওদের সাথে আমি বেশিরভাগ সময় থাকি, চলাফেরা করে, ওদেরকে আমার ভালো লাগে। আমি তখন বললাম যে, সন্ধ্যা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি কি শুনবা? ও আমাকে বলে, হ্যাঁ আলবাত শুনবো, কেন শুনবো না? আমি বললাম, দেখো, আমি না তোমাকে অনেক পছন্দ করি। ও আমাকে বলে, এটা আমি জানি তো, আপনি আমার দিকে, আমি যখন নাচতেছিলাম আপনি আমার দিকে এমন করে তাকিয়েছিলেন, আমি তখনই বুঝছি যে আপনি আমার পছন্দ করেন। এবং আমি বললাম, তাহলে তখন বললো না কেন? ও আমাকে, বললাম তো, কেন চিরিকুটে লিখে দিলাম না যে আপনি দেখতে খুব সুন্দর? পরে আমাকে বলতেছে, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ফাইন, সমস্যা নাই, তো আমরা আজকের পর থেকে একটু ক্লোজ হইতে পারি, মিশতে পারি, কথাবার্তা বলতে পারি, অ্যাজ এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। ও তখন হাসতেছে। ও আমাকে বলে, আমি আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো বুঝি না, কিন্তু আপনারা বাংলাদেশি মানুষ তো, আপনাদের মাঝে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করে, অনেক আমার ভালো লাগে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এই বলে তার সাথে আমার কথাবার্তা হলো। আজানের কিছুক্ষণ আগে, সকালের কিছুক্ষণ আগে আমরা ওইখান থেকে উঠে আসলাম। বাট ওই জায়গাটা অনেক সুন্দর ছিল, আমার রিলেশনের বা আমার প্রেমের এই জায়গাটা এতটাই সুন্দর ছিল, এতটাই মনোমুগ্ধকর ছিল, যেটার বর্ণনা আমি আসলে দিয়ে শেষ করতে পারবো না। পুকুর পার ছিল, অনেক বড় একটা পুকুর, এবং ওই পুকুরের মধ্যে শাপলা ফুটেছিল, তার পাশে আমরা বসেছিলাম, এবং সেটার পিছনেই মন্দির ছিল। তো সব কিছু মিলিয়ে পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল। আর সে রাতের বর্ণনা দিয়ে তো আমি শেষ করতে পারবো না। আমি এখনও যেন আমার ইচ্ছে করে যে আমি একটা অন্তত 1 ঘন্টা যদি বেঁচে থাকি, তো 1 ঘন্টার জন্য সেই রাতে যেন ফিরে যাই। তো যাই হোক, এরপর অনেক মজা করলাম। সেখান থেকে সকালবেলা খুব ভোরে আমরা সবাই মিলে ওইখান থেকে একসাথে চলে আসলাম চাঁদের গাড়িতে। আমাদের বাংলাদেশে যেরকম চাঁদের গাড়িগুলো হয়, এরকম চাঁদের গাড়িতে উঠে তারপর সবাই মিলে দেন আমরা তখন আবারও চিটং থেকে আমরা তখন আবার ওইখান থেকে আমরা বন্ধুরা এরিয়াতে চলে আসলাম, ওদের এখানে আসলাম। আসার পরে তখন তো খুব মজা হইলো, এবং এরপর থেকে ওর সাথে আমার সম্পর্কটা খুবই ক্লোজ। আমাদের মুসলিম সম্প্রদায়ের ভিতরে একটা ছেলে একটা মেয়ে নাচতেছে, কথাবার্তা বলতেছে, কেউ কাউকে জড়িয়ে ধরতেছে, এটা কিন্তু অনেক বড় করে দেখা হয়। হ্যাঁ, এটা আমাদের ধর্মের মাঝে অনেক বড় করে দেখা হয়, কিন্তু হিন্দু ধর্মে এই জিনিসটা অত বড় করে দেখে না। ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে, একসাথে আনন্দ ফুর্তি করে। ওদের ধর্মের ভিতরে এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা সিন ক্রিয়েট বা খুব বেশি একটা ঝামেলা হয় না, খুব বেশি কেউ এটাতে সন্দেহ করে না। এরকম হতেই পারে, বিষয়টা এরকমভাবে সবাই দেখে। তো যাই হোক, এমন করে আমি ওর সাথে আনন্দ ফুর্তি করি। আমার মনে হয় এরপরও অনুষ্ঠান শেষ হওয়ার পরেও কালিমাকে আমরা যখন ফেলে দিই, পুকুরে ফেলে দিই, তারপরেও 1 সপ্তাহ পর্যন্ত সময় থাকে। কালিমাকে বিদায় করার 1 সপ্তাহ সময় পর্যন্ত
আমি সন্ধ্যাদের এলাকাতে থাকি, ও আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। এবং ও আমাকে এও বলে ওর মা মুসলিম ছিল ঠিক আছে, কিন্তু ওর বাবাকে বিয়ে করার পরেও কিছুদিন মুসলিম ধর্ম পালন করে এবং সবশেষ ওর মাও নাকি হিন্দু হয়ে যায়। আমাকে বলে আমার পুরো পরিবারটাই হিন্দু। আমি আসলে জানি না যে আমার এই সম্পর্কের ভবিষ্যৎ কী, আমি আদৌ ভবিষ্যতে সন্ধ্যাকে পাবো কি না এটা আমি জানি না, কিন্তু আমি তাকে এত ভালোবাসছি। আমার এই ছোট্ট জীবনে আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নাই, কোনো মেয়ের প্রতি আমার মনে কোনো রকম ভালোবাসা জন্ম হয় নাই, কিন্তু সন্ধ্যার প্রতি আমার এত ভালোবাসা জন্মাইছে। আমি সন্ধ্যাকে এত বেশি ভালোবাসছি যে আমার কাছে মনে হয় পুরো পৃথিবীটা একদিকে, সন্ধ্যা একদিকে। আমি যদি ওকে না পাই তো আমি সত্যি সত্যি মরে যাব, এত বেশি ভালোবাসি সন্ধ্যাকে। যাই হোক, এমন করে আরও পুরো একটা সপ্তাহ কাটার পরে আমার বন্ধু, আমাদের বিচারও প্রায় টাইম শেষ, বাড়ি থেকেও যেতে হবে। তো বন্ধুর সাথে কথাবার্তা বলে সন্ধ্যার ফোন নাম্বারটা নিলাম এবং নেওয়ার পরে সেখান থেকে দেন আমি তখন বাংলাদেশে ব্যাক করি, সাথে তার ইমো নাম্বারটা নিয়ে নিলাম। ইমো নাম্বারটা নিয়ে দেন বাংলাদেশে চলে আসি। আসার পরে আমি মনে হয় যে 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টাই সন্ধ্যার সাথে কথা বলি। আমরা যখন ঘুমাইতে যাই, ঘুমাইতে গেলে আমি ওরে বলি যে ঠিক আছে চলো আমরা কথা বলতে বলতে ঘুমিয়ে যাই। এরকমও হয় যে আমরা কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে দেখি তার সাথে আমার কল চলতেছে। ও কথা বলতে বলতে ঘুমিয়ে যেত, আমিও কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম। ফোন কিন্তু এভাবে পড়েই থাকতো। সুন্দর কোনো প্লেসে গেলে, জায়গায় গেলে আমাকে ভিডিও কল দিয়ে দেখাইতো যে দেখো জায়গাটা কত সুন্দর, কত সুন্দর আমাকে দেখাইতো। এবং আমিও বাংলাদেশের কোনো ভালো জায়গায় গেলে ওকে এরকম করে দেখাতাম। এরকম করতে করতে আমাদের রিলেশনটা প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যায়। এবং 2 বছরে আমি আর একবারও কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ পাই নাই। আমার দাদি একটু অন্যরকম মানুষ ছিল, তিনি আমাকে যেতে দেয় নাই। এবং ওই পূজাতে গেছি, জানতে পারছি তিনিও খুব রাগারাগি করছে। দাদি মূলত গ্রামে থাকতো, আমাদের চট্টগ্রামে একটু গ্রাম সাইডে আমাদের বাড়ি আছে, ওইখানে দাদি থাকতো। তো দাদি বাড়িলে খুব তো এরপরে 2 বছর আমি কিন্তু আর যেতে পারিনি, ও আর আমার কাছে আসে না। কিন্তু আমাদের রিলেশনটা 2টা বছর খুব ভালোভাবেই কাটতেছিল। 2 বছর পরে সন্ধ্যা আমাকে বলতেছিল যে ওর পরিবার থেকে ওকে বিয়ে দিয়ে দেবে। তখন ও ইন্টার পাস করে ফেলে, ইন্টার পাস করে অনার্সে পড়ে। তো পরিবার থেকে বিয়ে দেখতেছে, বিয়ে দিয়ে দিবে এই নিয়েও আমার সাথে খুব বলতেছে যে কী করা যায়। তখন আসলে ওরই যদি বিয়ে দিয়ে দেয় আমার তো আসলে কিছু করার থাকতেছে না, কারণ হচ্ছে আমি মুসলমান, ও হিন্দু, ও ইন্ডিয়ান, আমি বাংলাদেশি। তো এভাবে তো সম্পর্কটা আসলে হয় না, বা এটা তো কেউ মেনেও নেবে না। তো কী করবো বুঝতে পারতেছিলাম না। আমি ওকে অসম্ভব ভালোবাসি, এত ভালোবাসি যে আমি ওকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারি না। ও পুরোপুরি আমার দেহের অক্সিজেন হয়ে আছে, সো আমি ওকে বলতে পারবো না। তখন আমি চিন্তা করতেছি যে কী করা যায়, কোন উপায়ে তাকে পাওয়া যায়, উপায় খুঁজতেছি, কোনো উপায় বুদ্ধি আমার মাথায় তখন আসতেছিল না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাকে খুবভাবে প্রেশার দিচ্ছিল যে দেখো সত্যি সত্যি আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিয়ে দিবে, আমি আসলে এইভাবে আর থাকতে পারতেছি না, তুমি যদি পারো ইমিডিয়েটলি কিছু একটা করো, আদারওয়াইজ কিন্তু আমার বিয়ে হয়ে যাবে, তখন কিন্তু কিছু করা থাকবে না। আমি চিন্তা করলাম যে কী করা যায়। পরে আমার বন্ধুর সাথে আলোচনা করলাম, আমার বন্ধুরে বললাম যে দেখ বন্ধু, এমন এমন ঘটনা। ও কিন্তু জানে যে সন্ধ্যার সাথে আমার রিলেশন আছে। আমি বললাম ওর তো বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমি কী করবো। আমার বন্ধু বলতেছে আরে বাদ দে তো, ও হচ্ছে ইন্ডিয়া, তুই বাংলাদেশি, গেছস ওখানে মজা মাস্তি করছস, একসাথে সময় কাটাইছিস, এখন বাদ দে, এসব চিন্তা করিস না, ওর বিয়ে হয়ে যাক। তখন আমি বললাম যে দেখ বন্ধু, তুই কথাটা যেমন করে বললি আমি তো আসলে এটা এমন করে মানতে পারতেছি না, কারণ আমি সন্ধ্যাকে অনেক পছন্দ করে ফেলছি, অনেক ভালোবেসে ফেলছি, এবং আমি মূলত ওর কাছ থেকে সরতে পারবো না, ওরে আমি অনেক ভালোবাসি। আমার বন্ধু বলে এরকম ভালোবাসাবাসির কথা বাদ দে, এগুলোতে তোর জীবনে আরও কষ্ট আসবে, সো এসব করিস না, তুই বাদ দে, তুই ভুলে যা, এসব নিয়ে কথাবার্তা বলিস না। বললাম যে দেখ আমি আসলে চাইলেও না সন্ধ্যাকে বলতে পারবো না, কারণ ওকে অনেক বেশি ভালোবেসে ফেলছে। আমার বন্ধু বলে অনেক ভালোবাসছিস তো মরছিস, তোর কোনো রাস্তা খোলা নেই, তোকে আবার মরাই লাগবে। এরকম করেও তখন কথাবার্তা বলে ওর কাছ থেকে আমি কোনো সাহায্য সহযোগিতা পেলাম না সত্যিকার অর্থে যেটা। এবং বাড়িতে আসি, আমার বাবা মুসলিম, মা মুসলিম, পূর্বপুরুষ সবাই মুসলিম, এখন কিভাবে আমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসবো। এবং আমি ওকে এও বলেছিলাম যে তুমি মুসলিম সেজে বাংলাদেশে চলে আসো, আমি তোমাকে রেখে। তো ও বলে না, আমি কখনো বাংলাদেশে যেতে পারবো না, ইভেন আমার কোনো পাসপোর্টও নাই, আমি যেতে পারবো না, যদি তুমি পারো তুমি আসো এবং তুমি এসে আমার সাথে থাকো, এরকম করে আমাকে বলে। তো আমি কী করবো আসলে, আমার কোনো রাস্তা খোলা নেই, ওকে কোনো কিছুই বুঝতে পারতেছি না। এমন করতে করতে আমি একদিন করলাম কি, আমি বললাম যে আচ্ছা এমন কোনো কিছু কি আছে যে ধরো তুমি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডিয়াতে খুললা এবং যেখানে আমি ব্যবসাটা চালিয়ে আমি নিজেকে খুব ভালো একটা অবস্থানে নিতে পারলাম, এরকম কোনো কিছু আর কি আছে? ও বলে হ্যাঁ, কলকাতায় অনেক বড় বড় বিজনেস আছে এবং তুমি তো কলকাতায় এসেছো, তুমি তো দেখেছো, ওখানে চাইলে তুমি কোনো না কোনো একটা বিজনেস করতে পারো। আমি বললাম আচ্ছা তাহলে এইটা যদি করি তাহলে কেমন হয়, ধরো আমি তোমাকে বিয়ে করলাম, বিয়ে করে আমি ইন্ডিয়াতেই থেকে গেলাম, বাংলাদেশে আসলাম না। ওই কথাটা শোনার পরে একটু চুপ হয়ে গেল। আমাকে বলে তোমার ফ্যামিলি, তোমার বাবা মা বোন, তারা কি বলবে? আমি বললাম যে তাদের সাথে তো আমি কোনো যোগাযোগ রাখবো না, যেহেতু আমি হিন্দু ধর্মাবলম্বী একটা মেয়েকে বিয়ে করবো, তারা তো আমাকে গ্রহণ করবেই না।
তো এরপরে তাদের বিষয় নিয়ে কথা বলা তো আর মানে কোনো প্রশ্নই আসে না। তাদের কথা বাদে দিলাম, তাদের কথা বাদ দিয়ে আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই এবং আমি সব কিছু ভুলে তোমাকে নিয়ে বাঁচতে চাই। ও তখন আমাকে বলতেছে তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু আমার তো নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে আমি তোমাকে তোমার পরিবারের কাছ থেকে কেড়ে নিয়ে আসতেছি। আমি তখন বললাম না সন্ধ্যা, এরকম কোনো কিছুই না, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে ভালোবাসো, সুতরাং আমরা দুজনে এক থাকবো, বাকি দিক যাই যাক না কেন। তো পরে আমি চিন্তা করতেছি কী করা যায়। এর মাঝে আমার যে ছোটো বোনটা আছে, মানে আমার তো দুইটা বোন, একটা একদম ছোটো আর একটা বড়ো। তো আমার ছোটো বোনের বড় যে বোনটা আছে ওর হচ্ছে বিয়ের জন্য আব্বু ছেলে দেখতেছে এদিকে সেদিকেও, তখন মোটামুটি অনেক বড়, এবং ওর জন্য গয়না বানাইছিল, প্রচুর গয়না বানাইছে, প্রায় 10-12 লাখ টাকার মতো গয়না আমার আব্বু বানাইছে ওর বিয়ের জন্য। তো গয়নাগুলো ঘরে আছে, আমি চিন্তা করলাম যে গয়নাগুলোকে নিয়ে কোনো কিছু করা যায় কি না। পরে অনেক পরিকল্পনা করে দেন আমি তখন আমার পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা লাগাইলাম, কারণ আমাকে তো সন্ধ্যাকে পাওয়াই লাগবে। এবং ইন্ডিয়ান ভিসাটা লাগানোর পরে আমার ছোটো বোনের জন্য বানানো যে বিয়ের গয়নাগুলো ঘরে ছিল, আমার ছোটো বোনের বিয়ে কিন্তু ঠিক হয় নাই, জাস্ট বিয়ের কথাবার্তা চলতেছে, এই জন্য বাগ থেকে গয়নাগুলো বানায় রাখছে যে বিয়েতে তো গয়না লাগবে। তো এবার আমি এই গয়নাগুলো নিয়েই, বাবার ওই গয়নাগুলো নিয়েই আমি তখন বাড়ি থেকে পালাই, চট্টগ্রাম থেকে পালাই। এবং এই কথাটা কিন্তু আমি আমার বন্ধুকেও বলি না, আমার বাসার পাশে যে একটা হিন্দু বন্ধু আছে ওর কাছেও কিন্তু আমি বিষয়টা বলি না যে আমি এরকম করে পালাই গেছি। হুট করে আমি তখন বাড়ি থেকে গয়নাগাটিগুলো নিয়ে পালাই যাই, শুধু একটা চিঠি লিখে যাই, আমার মায়ের ডাইনিং রুমে লিখে যাই যে মা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ভালো আছি, আমি যেখানে যাচ্ছি আমি ভালো থাকবো এবং আমি একদিন তোমাদের কাছে ফিরে আসবো। এই চিরিকোটে ছোট্ট কথাটা লিখে আমি তখন আমার বোনের গয়নাগাটিগুলো নিয়ে আমি বাসা থেকে পালিয়ে যাই, এবং পালিয়ে যাওয়ার পরে গয়নাগাটিগুলো আমি বিক্রি করি, চট্টগ্রামে কিছু বিক্রি করি, এবং বাকি গয়নাগাটিগুলো নিয়ে আমার তো ইন্ডিয়ান ভিসা থাকে, দেন আমি ইন্ডিয়া চলে যাই ফ্লাইটের মাধ্যমে। ইন্ডিয়া কলকাতায় যাই, কলকাতায় গিয়ে ওর সাথে আমার দেখা হয়। প্রথমে আমি একটা মানে হোস্টেলে উঠি, থাকার একটা জায়গা ও নিজেই ঠিক করে, ওইখানে উঠি। তো এখানে থাকো তো আমার কাছে আসতো যাইতো, আমি বললাম কী করা যায় বলো তো। ও আমাকে বলে আসলে মানে কী করা যায় তো বুঝতে পারতেছি না, আমার পরিবার তো আমাকে বিয়ে দিয়েই দিবে, এবং মানে আমি খুব কষ্ট করে এই পর্যন্ত ধরে রাখছি, আমার পক্ষে আর সম্ভব না। আমি তখন বললাম তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসা থেকে বেরিয়ে চলে আসো, মানে বাসা থেকে বেরিয়ে চলে আসো, তোমার বাসায় থাকার দরকার নেই, তুমি বাসায় থাকলেই তো সমস্যা হবে, তুমি বাসা থেকে চলে আসো, এসে তুমি আমার সাথে থাকো। ও তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই। এইটা বলার পরে দেন ওই মুহূর্তে ও তখন বাসা থেকে চলে আসলো, ওর পরিবারের সাথে সমস্ত কোঅপারেশন চিহ্ন করে ও বাসা থেকে চলে আসছে। আসার পরে এবার আমরা আসলে ওরকম কোনো বিয়ে না, মানে কোনো বিয়েই তো হয় না, কারণ আমি মুসলিম ও হিন্দু, যার জন্য কোনো বিয়ে নেই, কিন্তু আমরা লিভ টুগেদার করতে শুরু করি, একটা বাসা আমরা ভাড়া করি, এবং ওই বাসায় ওর আমি একসাথে থাকতেছি। এইভাবে সপ্তাহখানিক থাকলাম। তো আমার কাছে তো টাকা আছে, ওই টাকা দিয়ে আমি খরচ করতেছি, আর পরিবারে কোনো খবর কিন্তু নিলাম না যে আব্বু কেমন আছে বা আম্মু কেমন আছে, আমি চলে যাওয়ার পরে কোনো ঝামেলা হলো কিনা, বা আমি কোনো আমার ফ্রেন্ডদেরকেও ফোন দিই নাই, কারোর সাথেই যোগাযোগ রাখি নাই, সবার সাথে যোগাযোগ চিহ্ন করে দিয়ে আসছি। তো আসার পরে দেন আমি তখন সন্ধ্যারে বললাম, সপ্তাহখানিক পরে আমি সন্ধ্যারে বললাম যে সন্ধ্যা, আমরা তো এইভাবে থাকতেছি, আমি যদিও মানে মুসলিম ঘরে জন্ম নিয়েছি, মানে আমি কিন্তু নামাজ পড়তাম, যদিও 5 ওয়াক্ত পড়তাম না, কিন্তু আমি মাঝে মাঝে সময় পাইলে নামাজ পড়তাম, নামাজের প্রতি আমার অনেক ভালো আগ্রহ ছিল, আমি তো নামাজ পড়তাম। পরে আমার বন্ধুরে বললাম যে দেখ, মানে আমি সন্ধ্যারে বললাম যে সন্ধ্যা, আমরা তো এইভাবে থাকতে পারি না, যেহেতু আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, তো আমাদের বিয়ে শাদী করা উচিত, তো এখন বিয়ে করলে আমি বিয়ে করে তোমার সাথে থাকবো। ও আমাকে বলে হ্যাঁ ভালো কথা, তো অবশ্যই থাকবা, বিয়ে করেই তো থাকবা, তো সমস্যা নাই। এরই মাঝে কিন্তু আমি ওখানে একটা ব্যবসাও শুরু করছি, এটা বলতে ভুলে গেছিলাম। ওখানে যাওয়ার পরে হচ্ছে সন্ধ্যা একটা দোকান আমার জন্য ঠিক করে রাখে, একটা দোকান, এবং ওখানে সব ধরনের আইটেম বিক্রি হইতো আর কি, ইন্টারনেট, কসমেটিক, মোবাইল ফোনের কেসিং, মোবাইল ফোনের সরঞ্জাম, এটা ওইটা, এবং ওই দোকানটা একটা লোকে বিক্রি করে। বিশেষ করে এর আগে দোকান বিক্রি করে নিয়ে কথাবার্তা চলতেছিল, আমি ইন্ডিয়াতে যাওয়ার পরই টাকাটা দিয়ে দোকানটা কিন্তু আমি সময় নিয়ে নিই, এবং বাকি টাকাটা, বাকি যে গয়নাগাটিগুলো ছিল এগুলো আমি সন্ধ্যার কাছে দিয়ে রাখি, কারণ ওর কাছে থাকলে সেভে থাকবে। দোকানটা নিয়ে নিছি এবং সন্ধ্যাকেও আমি তখন টাকাগুলো দিয়ে দিছি। এরপর আমি ওর এটাই বললাম যে কী করা যায়, মানে ও আমাকে বলে তাহলে আমরা অবশ্যই বিয়ে করে ফেলতে পারি, আমরা বিয়ে করি, দুজনে মিলে খুব সুন্দর করে থাকবো, তো কোনো ঝামেলা হবে না। আমি তখন বললাম তো কীভাবে কী করবো, আমাকে বলে এখানেই তো মন্দির আছে, কালী মন্দির আছে, মন্দিরে গিয়ে আমরা দুজনে মালা বদল করে হয়ে গেল। ওইটা বলার পর আমি তখন বললাম যে মালা বদল করলে হয়ে যাবে, তো আমি তো মুসলমান, তুমি তো হিন্দু, মালা বদল করলে কি বিয়ে হবে? ও বলে তুমি মুসলিম কি হিন্দু এটা পরে দেখার বিষয়, আগে মালা বদল করে আমরা সংসার শুরু করি। তো ওর কথা মতো আমি ওই মন্দিরে যাই, এবং ও আমার একটা ফেক নাম দেয়, মানে আমার যে অরিজিনাল নামটা ওই নামটা দেয় না, একটা ফেক নাম দিয়ে তখন ওই মন্দিরে আমরা মালা বদল করি।
দুজনে মালা বদল করি এবং মালা বদল করার পরে সেখান থেকে এসে আমরা নিজেরা বাসর ঘর তৈরি করি। মানে ও কিন্তু ওর কোনো বান্ধবীও কেউ ডাকে না এবং আমিও কাউকে ডাকি না, আমার তো কেউ নাই, তো ওর বান্ধবীদেরকেও কাউকে ডাকে না। তো সেখানে তখন আমরা ও একটা মানে বাসর ঘরের মতো করে এবং ওই রুমে আমাদের প্রথম বাসর হয়। যদি এর আগে আমাদের অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে, বাট ওখানে আমাদের বাসর ঘর হয়। সব কিছু করার পর আমি নিচে যাইতাম, দোকানদারি করতাম, ও তখন মানে বাসায় থাকতো। এরকম করে আমাদের সময়গুলো কাটতেছে। এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওর পরিবারের সাথে যোগাযোগ করতে শুরু করে, ওর পরিবারের সাথে যোগাযোগ করে এবং ওর পরিবার কান্নাকাটি করে, খুবভাবে কান্নাকাটি করে। এটা কোনো কথাতে এইভাবে চলে গেলে এটা হতে পারে না, ওর কাছে প্রচুর পরিমাণ কান্নাকাটি, ও বাসায় সারাদিন কাঁদে, কান্নাকাটি করে। আমি তখন বললাম যে এইভাবে কান্নাকাটি করে তো কোনো লাভ নাই, যেহেতু তুমি আমাকে বিয়ে করেই ফেলছো, আমরা একসাথেই আছি, এরকম কান্নাকাটি করে এখন আর কী হবে? তুমি কি তোমার পরিবারের কাছে যেতে চাও? ও আমাকে তখন বলে আমি যদি যাই আমাকে যদি আসতে না দেয়। আমি বললাম আসতে কেন দিবে না, অবশ্যই আসতে দিবে, তোমাকে কি আটকায় রাখবে নাকি? আটকায় রাখবে না, তোমাকে আসতে দিবে। পরে আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথার উপরে নির্ভর করে না হয় আমি আমার বাসায় যাবো এবং আব্বু আম্মুর সাথে দেখা করব। এই কথা বলি 2-3 দিন পরেও তখন যাওয়ার জন্য প্রস্তুতি না, ও তখন ওইখানে যায়, মানে ইন্ডিয়াতে ওদের ওই বাসায় যায়, ওদের গ্রামে যায়। তো ওখানে যাওয়ার পরে হলো কি, যখন ও যায় ওর ফোনটা বন্ধ। মানে যেদিন গেল আমার সাথে যোগাযোগ হলো, আমাকে বললো যে আমি বাড়িতে ঢুকতেছি, তোমার সাথে আমার বাড়িতে ঢুকার পরে কথা হবে। কিন্তু বাড়িতে ঢোকার পরে ওর নাম্বারটা পরিপূর্ণভাবে বন্ধ। ও ঢুকলো দুপুরবেলা, দুপুর থেকে বিকেল পর্যন্ত নাম্বারটা বন্ধ। আমি খুব টেনশনে পড়ে গেলাম, মানে প্রচণ্ড রকমের টেনশনে পড়ে গেলাম, ও যে বাড়িতে গেলেও কোনো সমস্যা হয়ে গেল কি না। তো ওরকমভাবে খুব টেনশন করতেছি। রাত প্রায় 1টার দিকে ও তখন আমার ফোনটা খুলে কল দেয় এবং কল দিয়ে খুব আস্তে করে কথা বলে, খুব কান্নাকাটি করতেছে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। বলতেছে আমার পরিবারে খুব সমস্যা হয়ে গেছে, অনেক প্রবলেম দেখা দিচ্ছে, আমি এখন কী করবো? খুব কান্নাকাটি করতেছে। আমি তখন তারে বললাম যে কান্নাকাটি করতেছো কেন এবং এখানে কান্নাকাটি করার কী আসতো? ও বলে শোনো, আমি তো এখানে থাকতে পারবো না, তারা আমাকে মেরে ফেলবে, তারা আমাকে আটকায় রাখছে এবং আমাকে হচ্ছে যেভাবে হোক তারা আমার ক্ষতি করবে। আমি সকালবেলা ভোরে ভোরে মানে সবাই ঘুমিয়ে থাকতে আমি বাসা থেকে পালিয়ে চলে আসবো এবং তুমি আমাকে একটা ঠিকানা দিলো যে তুমি অমুক জায়গায় এসে দাঁড়াও, তুমি আমাকে নিয়ে যাও। আমি যে ঠিক আছে। তা আমি কী করলাম, ফজরের আগে আগে মানে সকাল হওয়ার আগে আগে গাড়ি নিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম। ও আমাকে যে ঠিকানা দিল সেই জায়গায়, এবং সকালের একটু পরে সূর্য ওঠার পর পরে ও তখন এখানে চলে আসছে। ওর সাথে আমার ফোনে কথা বলাই হচ্ছে, দুজনে কন্ট্রাক্ট করে আমি ওইখান থেকে আবার নিয়ে আসলাম। তো আনার পরে ও তখন আর ওখানে যাবে না। ও আমাকে বলল আমি সেখানে গেলে আমার বাবা মা আমাকে মেরে ফেলবে, আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, তারা কোনোভাবেই মানতেছে না। আমি বলছি যে আমার বিয়ে হয়েছে, আমি মুসলিম বলি নাই, আমি বলছি একটা হিন্দু ছেলেকে আমি বিয়ে করছি, ও কলকাতায় শহরেই থাকে, সব কিছুই বলছি, কিন্তু আমার পরিবার মানতেছে না। পরিবারের কথাই একটা যে না, তারা আমাকে কখনোই মানে তাদের পছন্দ ছাড়া অন্য কোনো পছন্দে বিয়ে দিবে না, এবং আমি যদি করেও থাকে এটার মধ্যে তারা কোনোভাবেই নেই, মানে সেটা আমাকে ডিরেক্টলি বললো। আমি তখন বললাম যে এখন যে আমরা চলে আসলাম এখন কীভাবে কী করব। ও আমাকে বলে এই নিয়ে তুমি কোনো কিছু ভেবো না, তুমি আমার মতো, তুমি তোমার মতো করে আমি আমার মতো করে থাকি, আমরা দুজনেই থাকি, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এমন করে তার পরিবারের গল্প শেষ হলো। আমি প্রায় 6 মাসের মতো টানা ইন্ডিয়াতে ওর সাথে ওখানেই থাকি এবং ব্যবসা বাণিজ্য করি। দোকানটা খুব ছোট আকারের, অনেক ছোট একটা দোকান, মোবাইলের ফ্লেক্সি এটা ওইটা পরে ওভাবেই হচ্ছে চলতেছে আর কি, কার্ড টার্ড বিক্রি করি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে প্রায় 6 মাস পরে এবং আমার পরিবারের জন্য আমার খুব খারাপ লাগতেছে। আমার পরিবারে তার কোনো ছেলে নাই, আমি একটাই ছেলে ছিলাম, ছোটো 2টা বোন ছিল। এরই মাঝে এক বন্ধুকে ফোন করছি এবং ফোন করে আমি পরিবারের খবর নিলাম, জানতে পারলাম যে আমার ছোটো বোনটার বিয়ে হয়ে গেছে। যে বোনের গয়নাগাঠিগুলো আমি চুরি করে নিয়ে আসছি আর বিয়ে হয়ে গেছে, এবং আমি যে বাড়ি থেকে পালিয়ে আসছি গয়না নিয়ে আসছি, এই বিষয়ে আমার পরিবার কাউকেই কোনো কিছু বলে নাই, আমার কোনো বন্ধুকেও জিজ্ঞেস করে নাই, বা বাবা একদম চুপ, মাও একদম চুপ। আমি যে পরিবারের একটা সন্তান ছিলাম এই নিয়ে তাদের কোনো রকমের মাথা ব্যথা নাই। তো এমন করে সময়গুলো কাটতেছে। বাট এর মাঝে আমি এটাও জানতে পারি যে আমার যে দাদি ছিল, দাদি খুব অসুস্থ এবং দাদি মারা যাবে, দাদি হসপিটালে। তখন আমার দাদির জন্য খুব মায়া লাগতেছে, মনটা অনেক খারাপ লাগতেছে যে দাদিকে হসপিটালে রেখে আসলাম, মানে হসপিটালে দাদি খুব খারাপ লাগতেছে। পরে আমি ওরে বললাম আর কি, সন্ধ্যাকে যে সন্ধ্যা এমন এমন ঘটনা, আমার তো দাদির জন্য খারাপ লাগতেছে, খুব কষ্ট হইতেছে, আমি বাংলাদেশে যেতে চাচ্ছি। ও আমাকে বলে যাবা তো কীভাবে কি, মানে কীভাবে থাকবা? তো ওইখানে ওর একটা বান্ধবী আছে, ওই মেয়েটার সাথে মোটামুটি ওর ভালো একটা সম্পর্ক, মেয়েটার নাম পূজা। তো ও কিন্তু আমাদেরকে একটু একটু হেল্প করছিল আর কি, মানে আমাদের বিয়ের বিষয় থেকে শুরু করে থাকা থেকে শুরু করে। তো পূজা কিন্তু আমাদের পাশের মানে পাশেই থাক, এখানে একটা হোস্টেলে থেকে ও তখন পড়াশোনা করতো পূজা। তো এবার আমি পরিকল্পনা করলাম যে আমি বাংলাদেশে যাব এবং বাংলাদেশে গিয়ে আমার দাদিকে দেখে আসবো, প্রয়োজনে চুরি করে হসপিটালে যাব, হসপিটালে গিয়ে দাদিকে দেখে আসবো। কিন্তু পূজা তো মানে সন্ধ্যা তো বাসায় একা থাকতে পারবে না, ও তো খুব ভয় পায়, ও একা থাকতে পারে না। দেন আমরা তখন হচ্ছে পূজা মেয়েটার সাথে কথা বললাম, যে মেয়েটা হোস্টেলে থাকতো
এবং হোস্টেলে থেকে হচ্ছে পড়াশোনা করতো। ওর সাথে কথাবার্তা বললাম যে দেখো, তুমি হোস্টেলে না থেকে তুমি সন্ধ্যার সাথে থাকো, তুমি সন্ধ্যাকে দেখাশোনা করো, মানে তুমি আমাদের বাসায় থাকো, কোনো টাকা দিতে হবে না, এমনি তুমি থাকো, ওইখানে থাকলে তো তোমার হোস্টেল ভাড়া দেখা লাগতেছে। তো এমন করে ওটা বুঝালাম। বোঝানোর পরে তো এই মেয়েটাকে আমি তখন সন্ধ্যার সাথে এই রুমে রেখে গেলাম। মেয়েটার চলাফেরা একটু অন্যরকম ছিল, মানে একটু ছেলেদের মতো করে চলাফেরা করতো, পোশাক আশাক যাই পড়তে গেলো ছেলেদের মতো, একটু ছেলে স্বভাবে মেয়ে ছিল আর কি। তো যাই হোক, ওরকম করে আমি ওকে ওইখানে নিয়ে গেলাম, ওই রুমে ওকে আমি দিলাম মেয়েটাকে, পূজাকে দেওয়ার পরে দেন আমি তখন বাংলাদেশে আসার আমার পাসপোর্ট দিয়ে ভিসা টিসা সব কনফার্ম করে বাংলাদেশে আসলাম। তো এত মাস পরে দেশে আসলাম, আসার পর আমার একটা বন্ধুর সাহায্য নিলাম, ও আমাকে হেল্প করলো। দেন ও আমাকে বললো যে ঠিক আছে আমার দাদির সাথে আমাকে দেখা করাই দিবে। তো যবেমাত্র আমি হসপিটালে চিটং মেডিকেলে যাই দাদির সাথে দেখা করার জন্য, দাদির সাথে দেখা করে চুরি করে আমার এক বন্ধু আমাকে দেখা করাই দেয়। হসপিটাল থেকে বেরোর সময় হঠাৎ আমার আব্বু আম্মুর সাথে আমার দেখা, তার দুজনের সাথে দেখা, এবং আম্মু আমাকে দেখা মাত্র জড়াই ধরে চিৎকার করে কান্না শুরু করে, মানে জড়াই ধরে চিৎকার করে কাঁদতেছে, মানে কোনোভাবে আম্মুরে আমি বুঝে দিতে পারতেছি না। এবং ওই কান্নাকাটির মধ্যে হসপিটালের সামনে যেহেতু জানেন খুব মানে ক্রাউড এলাকা, অনেক মানুষজন, চারপাশে অনেক মানুষজন তখন জড়ায় যায়, মানে সবাই তখন চারপাশ থেকে ধরে বসে কী হয়েছে কী হয়েছে, কেন এত ঝামেলা কেন। আম্মু তখন কান্নাকাটি করতে বলতেছে যে আমার অনেক বছর পর আমার ছেলেকে পাইছি, আমার ছেলে হারিয়ে গেছিলো, এরকম করে কান্নাকাটি করে। তখন খুব খারাপ লাগতেছে আসলে, মানে কী করবো। আম্মু তখন আমাকে নিয়ে একদম সোজা বাড়িতে চলে যায়, মানে বাসায় চলে যায়। বাসায় গিয়ে আম্মু দরজা আটকায় দিয়ে আমার পা ধরে আম্মু কান্নাকাটি করতেছে যে তুই এটা কেন করলি, কী কারণে করলি, আমি তোকে ছাড়া বাঁচবো না, মানে খুব কান্নাকাটি করতেছে। তাই আমি আম্মুর এটাও বললাম যে আম্মু আমি তো ইন্ডিয়া থাকি, ওখানে বিজনেস করতেছি, ব্যবসা করতেছি। আম্মু বলে ইন্ডিয়া সব বাদ, তুই ইন্ডিয়ার কথা চিন্তাই করবি না, তুই এখানে থাকবি, আমি তোকে, তুই যা চাইবি আমি তোকে তাই দিব, তুই যেটা বলবি আমি সেটাকে, তুই আমাদেরকে ছেড়ে যেতে পারবি না। বাধ্য হয়ে আমি আম্মুকে এটা পর্যন্ত বললাম যে আম্মু আমি ইন্ডিয়াতে বিয়ে করছি, আমার বউ আছে। আম্মু সেটাও কোনো রকমের গুরুত্ব দিল না, সেটাও শুনলো না। না শুনে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখলো, খাবার দাবার দিচ্ছে, খাবার দাবার খাচ্ছি। দীর্ঘ প্রায় আমার জীবন থেকে একটা মাসের মতো কেটে যায়। আমি কিন্তু সবসময় সন্ধ্যার সাথে কথা বলতেছি, সন্ধ্যাকে বলতেছি যে সন্ধ্যা কান্নাকাটি করে, তুমি আসতেছো না কেন, তুমি চলে আসো। আমি বললাম যে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখছে। একটা মেয়েকে ঘরের মধ্যে বিয়ের আগে যেরকম করে আটকায় রাখে, জোর করে বিয়ে দেয় না, একইভাবে আমাকে ওইখানে আটকায় রাখছে। এবং তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে যে মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করাবে, মেয়ে খুঁজতেছে। আমি বললাম যে বিয়ে করবো না, এবং তোমরা যদি আমাকে বিয়ের জন্য প্রেশার দাও আমি কিন্তু আত্মহত্যা করে মরে যাবো। এমনভাবে হচ্ছে আমি আমার পরিবারকে বোঝাচ্ছিলাম। এইভাবে প্রায় টানা 1.5 মাসের মতো থাকে। 1.5 মাস পরে ওই দিক দিয়ে সন্ধ্যা জানি কেমন চেঞ্জ হয়ে যায়। মানে আগে যেরকম আমার জন্য কান্নাকাটি করতো, মন খারাপ করতো, তুমি চলে আসো বা এরকম করতো, বাট এখন দেখি যে ও খুব বেশি একটা মানে আমার কাছে আসতে চায় না, বা অনেক কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে আর কি। তো 2টা মাস আমি কোনোভাবে থাকি পরিবারে, 2টা মাস আমাকে আটকে রাখে চট্টগ্রামে। 2 মাস পরে আমি আমার আরেক বন্ধুর সহযোগিতায় খুব কষ্ট করে বাসা থেকে বেরিয়ে যাই, এবং বেরিয়ে ভিসা পাসপোর্ট ছাড়া, ওই সময় তো আমার ভিসারও মেয়াদ ছিল না, ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে আমি তখন ইন্ডিয়াতে ঢুকি। আবার অবৈধ পথটাও আমার চেনা ছিল, ওখানকার লোকদের মাধ্যমে ঢুকি, এবং ঢুকে আমি তখন সরাসরি হচ্ছে কলকাতায় চলে যাই। তো যেহেতু পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা লাগানো আছে, ওরকম একটা ঝামেলা হয় নাই, ভিসা হয়তো রিনিউ করতে হবে এরকম আর কি। দেন আমি তখন ওইখানে চলে যাই, আমার বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আজ এত মাস পরে সন্ধ্যাকে দেখি, সন্ধ্যা তো আমার দিকে তাকায়, খুব অবাক হয়ে যায়। কিন্তু বড় ব্যাপার হচ্ছে এই যে 2টা মাস পরে আসলাম, 2টা মাসে আমি আমার জীবন থেকে অনেক দখল গেছে। আমার পরিবারের সাথে আমার অনেক ফাইটিং, ঝগড়া, মারামারি, অনেক কিছু হয়েছে। এত ত্যাগ, এত তিগিতে, এত কষ্ট স্বীকার করে আমি যে ইন্ডিয়াতে আবার গেলাম, কিন্তু সন্ধ্যার মাঝে আমি কোনো রকমের আগ্রহ দেখলাম না। এই যে আমি মানে ইন্ডিয়াতে আসছি, ওর মাঝে তো একটা আগ্রহ থাকার কথা, মানে ওর মাঝে কোনো রকমের কোনো আগ্রহ নেই। ওর মতো করে আমি গেছি, তো আমাকে ওরকম করে অ্যাকসেপ্ট করতেছে, ওর মতো করে আমাকে গ্রহণ করলো। তো যাই হোক, ওখানে গেলাম, যাওয়ার পরে ওর সাথে ওই দিন রাতে ছিলাম, কিন্তু আমি ওর গায়ে হাত দিলেও কেমন যেন একটু অন্যরকম করতো, মানে ওর গায়ে খুব একটা হাত দিত না। এরকম করে লাস্ট নাইটের দিকে রাত 3টার দিকে ও তখন আমার রুম থেকে উঠে গেল। ওর যে একটা বান্ধবী ছিল পূজা তখন পাশের রুমে ঘুমাইতো, ও তখন পাশের রুমে চলে গেল। আমি ভাবলাম যে হয়তো অনেকদিন পরে আসছি, তো আমার সাথে মনে হয় অভিমান করছে, রাগ করছে, এই জন্য মনে হয় ওর বান্ধবীর রুমে চলে গেছে, এটা মনে করছি। এইটা মনে করি তখন বসে আছি, সকাল হয়ে গেল, আমি তখন দোকানে গেলাম। তো দোকান এতদিন পর্যন্ত কিন্তু পূজা আর সন্ধ্যা দুজনে মিলে দোকান চালাইতো। এবার আমি গিয়ে দোকান চালাচ্ছি, দোকানে বেচা কিনা করতেছি। দুপুরে আসছি, আসার বড় খাবার দাবার দিল। রাতের বেলায় আমি তখন আবার রুমে আসলাম, দোকান বন্ধ করে রুমে আসার পরে ওই সময় পর্যন্ত সন্ধ্যা পূজার রুমে। তো রাত্র 11টা 12টার মতো বেজে গেছে। আমি 12টার দিকে আমি বললাম যে সন্ধ্যা তুমি ওই রুমে কী করছো, তুমি আমার রুমে চলে আসো, মানে আমি তো ঘুমাবো, আসো, তুমি ঘুমাই যাও, আমি আসতেছি, এটা বললো। তো তুমি ঘুমাই যাও, আমি আসতেছি এটা বললে ওরা যখন বললো, আমি তখন ঘুমাই গেছি। মানে আমার কিন্তু ঘুম চলে আসছে। রাত প্রায় 3টে সাড়ে 3টার দিকে আমার ঘুম ভাঙে। ভাঙার পরে আমি দেখি যে না, ও নাই।
তার আমি ওই রুমে গেলাম বলতে রুমের তো দরজা লাগানো, দরজা নক করলাম, কেউ দরজা খোলে না, অনেক নকের পর দরজা খুললো না। সকালবেলা মানে ঘুম ভাঙলো, ও তখন ওই রুম থেকে আসছে। আমি বললাম যে তুমি ওই রুমে থাকলা কেন? আমি এতদিন পর বাংলাদেশ থেকে আসছি, তুমি তো আমার সাথে থাকবা, তুমি আমার সাথে না থেকে তুমি ওই রুমে কেন থাকলা? ও বলে আমার ওই রুমটা ভালো লাগে, আমার ফ্রেন্ডের সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন আমার ওর সাথে ভালো লাগে, ওর সাথে আমার থাকতে ভালো লাগে। আমি তখন বললাম যেটা কোনো কথা? আমার প্রতি তো তাহলে তোমার সমস্ত আগ্রহগুলো নষ্ট হয়ে গেছে। এই যে তুমি আমাকে ভালোবাসতা, আমার কোনো আগ্রহ তো তোমার মাঝে নাই, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমাকে বলে না আমি কিসের চেঞ্জ হয়েছে, আমি কোনো চেঞ্জ হই নাই। অ্যান্ড এরকম করে এরপরে রাতটাও সেম একইভাবে ও আমার কাছে ঘুমাইতে চায় না। আমার কাছে ঘুমাইলেও ধরেন আমি ওর গায়ে হাত দিলে ও কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। মানে আগের মতো যে একটা সম্পর্ক আমাদের দুজনের মাঝে, আগের মতো সম্পর্কটা আর আমি ওর মাঝে দেখতে পাচ্ছি না। ও পরিবর্তন, মানে টোটালি পরিবর্তন। এবং পরিবার থেকে, আমার বাংলাদেশ থেকে আমার আব্বা, আমার এলাকার লোকজন সবাইকে ডেকে আমাকে তেজ্য করে দিছে, মানে তেজ্য সন্তান বলতে তেজ্যই করে দিছে। আর এখানে আরেকটা বিষয়, আমি ইন্ডিয়াতে এবার চলে আসার পরে কিন্তু আব্বু জানতে পারছে যে আমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করছি। এটা আব্বু বুঝে গেছে, আমার ফ্রেন্ডের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, আমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করছি ইন্ডিয়া, এবং আমি হিন্দু থাকতেছি, মানে হিন্দু মেয়েটাকে বিয়ে করে আমি এখানে থাকতেছি। এটা আব্বু জেনে গেছে। জেনে যাওয়ার পর আব্বু 10 জনকে ডেকে আমাকে তেজ্য করে দিছে যে বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমি কখনো ওই পরিবারে যেতেও পারবো না। মানে পরিবারের সাথে আমার সম্পর্ক পরিপূর্ণভাবে আমার আব্বু মানে ক্যান্সেল করে দিছে। যাই হোক, আব্বু যেটা ভালো মনে করছে আব্বু সেটাই করছে। আমার আব্বুর উপর কোনো অভিযোগ নাই, বা আব্বু যেটা যেমনি আছে এমনি পড়ে আছে। বাট আমি ইন্ডিয়াতে আসছি পূজার সাথে, সন্ধ্যার সাথে। এরকম করে প্রায় প্রতিটা রাতেই সন্ধ্যা আমার সাথে ঘুমায় না, আমার কাছ থেকে চলে যায়, পূজার রুমে যায়, পূজার সাথে ঘুমায়, পূজার সাথে থাকে, এবং পূজার সাথে ওর সব কিছু, থাকা খাওয়া থেকে শুরু করে সব ওর পূজার সাথে। পূজা তখন ইউনিভার্সিটিতেও যায় না, ওর সাথেই থাকে, একই রুমে থাকে। কী যে করে তারা আল্লাহ ভালো জানে, আমি এটা বুঝি না। এমন করতে করতে একদিন আমি নামাজ পড়তেছি, তো নামাজ পড়তেছি, এটা সন্ধ্যা দেখার পরও খুব রাগারাগি করে, নামাজ পড়ো কেন, নামাজ কেন পড়তেছো? আমি বললাম যে আরে বাবা আমি নামাজ পড়বো না, আমি মুসলমানের ছেলে, আমি মুসলিম ছেলে, নামাজ পড়ো। বলে না তুমি মুসলিম না, তুমি হিন্দু, তোমাকে হিন্দু ধর্ম পালন করতে হবে, আর তুমি মুসলিম বলেই আমি তোমার কাছে আসি না। আমি বললাম এটা কোন ধরনের কথা বলো, মুসলিম বলেই তো তুমি আমার কাছে আসো না, তুমি আমাকে বিয়ে করার আগে কি জানতে না আমি মুসলিম? ও বলে জানছে, ওই সময়টা ওই সময় বাদ, বাট এখন তুমি মুসলিম ধর্ম পালন করতে পারবে না, তুমি হিন্দু হয়ে যাবা এবং প্রপারলি হিন্দু ধর্ম পালন করবা। আমি তখন বললাম যে হিন্দু কি আর মুসলিম কি, এই হিসাব করে তো লাভ নাই, আমি তো আমার মতো করে পড়েই আছি, আমি তো কোনো ধর্মের প্রতি না। আমাকে বলে না তুমি হিন্দু হয়ে যাবা, তুমি যদি হিন্দু হও তাহলে আমি তোমার সাথে থাকবো, ঘুমাবো, আদরে আমি থাকবো না, আমার বান্ধবীর সাথে আমি চলে যাবো, ওর সাথে আমি বিজনেস করবো। তখন ওদের অনেক বিজনেস, অনেক মানে ওরা ওখানে থাকা অবস্থা অনলাইনে অনেক মাল সেল করতো, চায়না থেকে মাল আনতো বা ইন্ডিয়ার দিল্লি থেকে মাল নিয়ে আসতো, এগুলো মানে চায়না প্রোডাক্ট এগুলো সেল করতো, অনলাইনে মাল সেল। আমাকে তখন বলে যে এগুলো আমি সেল করবো, আমি চলে যাব আমার বান্ধবীর সাথে, আমি আর তোমার কাছে থাকবো না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কি বানাইতে চাও? আমাকে তুমি হিন্দু বানাইতে চাও, আমি হয়ে যাব, তুমি আমাকে করে দাও। অতি দুঃখের বিষয় হলো তখন আমার জন্য ঠাকুর নিয়ে চলে আসছে, এবং আনার পরে ওর মতো করে যেরকমভাবে হিন্দু ধর্মতে যাওয়া যায়, সনাতন ধর্মতে যাওয়া যায়, ওভাবে আমাকে হিন্দু বানাইলো। তো আসলে আমি কি করতেছি, কেন করতেছি, কিসের কারণে করতেছি আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার কাছে একটা বিষয় মনে হয় যে আমার লাইফে যদি সন্ধ্যা না থাকে আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। আমার জীবনে যত যাই হোক আমার জীবনে সন্ধ্যার প্রয়োজন, সন্ধ্যা নাই মানে আমি নাই, সোজা কথা যেটা, ও আমার লাইফে থাকাই লাগবে। এই বলে আমি তখন কি করলাম, সমস্ত কিছু সহ্য করে সন্ধ্যাকে আবারও মেনে নিলাম। আমাকে হিন্দু বানাইলো, এবার আমাকে হিন্দু ধর্মাবলম্বী যে কাজগুলো সেগুলো শিখাচ্ছে, এটা করো, ওইটা করো, এটা এইরকম করো, ওই রকম করো, মানে বিভিন্ন হিন্দু ধর্মের যেই অনুরাগী যেগুলো না, এগুলো আমাকে শেখাচ্ছে। তা আমি এগুলো করলাম, করার পরে তারপরেও আমার সাথে ঘুমায় না, ওর বান্ধবীর সাথে ঘুমায়, ওর বান্ধবীর সাথে থাকে। তো একদিন আমি খুব মানে রেগেও গেলাম, রেগে ওকে জিজ্ঞেস করলাম যে মানে বিষয়টা কি, মানে তুমি কেন আমার সাথে থাকতেছো না, বা আমার মাঝে সমস্যাটা কি, বা কেন আমি তোমার শরীর স্পর্শ করতে পারি না, তুমি তো এরকম ছিল না, আমি তোমাকে ইন্ডিয়াতে রেখে যখন বাংলাদেশে গিয়েছিলাম তোমার মাঝে তো অনেক ভালো পরিবর্তন ছিল, সব কিছুই ছিল, বাট এখন তুমি এরকমটা কেন করতেছো? আমি তো আমার বাবা মাকে ছেড়ে দিয়েছি, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব কিছুকে ছেড়ে আমি শূন্য হাতে ইন্ডিয়াতে এসেছি, তোমার হাত ধরেছে, এখন তুমি যদি এরকমটা করো আমি যাবো কার কাছে? আমার তো কোথাও যাওয়ার রাস্তা নাই। ও তখন আমাকে বলে এরকম মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। এমন করে একদিনও আমাকে বলে, হঠাৎ করে বলে একটু 3 পিস পরবা, আমাকে বলতেছে কোত্থেকে জানি একটু এই কামলি টাইপের যেই পাকিস্তানি 3 পিসগুলো হয় এগুলো নিয়ে আসছে, আইসা বলে এগুলো একটু পরবা। তা আমি তখন বললাম যে এগুলো পরবো মানে? ও বলে আমার তোমাকে মেয়ে সাজাইতে ইচ্ছা করে, তুমি যদি আজকে রাতে মেয়ে সাজো তা আমি তোমার সাথে থাকবো। তা আমি তখন বললাম যে মেয়ে সাজলে থাকবা মানে? ও বলে হ্যাঁ, তুমি যদি মেয়ে সাজো তাহলে আমি তোমার সাথে থাকবো, আমি কথা দিলাম।
আমি ওর কথা কিছুই বুঝলাম না। তো আমাকে যেরকম করে বললো ওরকম করে আমাকে মেয়ে সাজালো, 3 পিস পরালো, ঠোঁটে লিপস্টিক দিল, চোখে আইলাইনার দিল, হাতে নীল পালিশ দিল, একদম মেয়ের মতো করে ও থাকলো এবং থেকে আমার সাথেও থাকতে শুরু করলো। তো সে রাতের বর্ণনা আমি আসলে ওরকমভাবে দিতে পারবো না, বাট আমার কাছে যেটা মনে হলো আমি শুধু এটুকুনি বলি, আমি একটা পুরুষ, কিন্তু আমার মাঝে ওই রাতের ভিতরে পুরুষের মানে আমার স্ত্রীর সাথে সম্পর্ক আমার যখন হয় তখন আমার ভিতরে পুরুষ অঙ্গের কোনো কিছুই নেই। মানে লেসবিয়ানের মতো আমার স্ত্রী আমার সাথে বিহেভ করে বা ওই ধরনের কাজগুলো আমাদের মাঝে হয়। তো এরপর থেকে যত রাতেই মানে যেই রাতেই ঘুমাইতে আসি ও আমাকে বলে তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে, যেটা মেয়েরা করে, কিন্তু কোনো ছেলের পক্ষে তো এটা সম্ভব না। তা আমি বললাম যে না, এটা কীভাবে, আমি একটা ছেলে মানুষ। ও বলে না, তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা ফলো করতে হবে, ওইটা ফলো করতে হবে। এরকম করে করে ও আমাকে মানে একরকম জোর জবস্তি করে 3 পিস পরাইতো, মেয়েদের ড্রেস পরাইতো, এগুলো পরে আমার সাথে রাতের বেলায় থাকতো এবং থাকতো যে ওই এগুলো পরলেও আমার সাথে থাকতো এবং ও আমাকে যা করতে বলতো ওইগুলো যদি আমি করতাম, এগুলো করলেও আমার সাথে থাকতো, আদারওয়াইজ আমার সাথে থাকতো না। এবং এই কাজগুলো করতে আমার কাছে খুব খারাপ লাগতো। আমি একটা পুরুষ, কিন্তু কেন আমি এই কাজগুলো করতেছি, কিন্তু আমার এগুলো করা লাগতো রাতের বেলা। এইসব না করলেও থাকবে না, আমাকে ছেড়ে চলে যাবে, আমার সাথে থাকবে না। শুধু ওকে সাথে রাখার জন্য আমি পুরুষ থেকে একটা নারীতে রূপান্তরিত হয়ে যাই। আমি দিনের বেলায় যদিও পুরুষ থাকি, বাট রাতের বেলায় আমি নারী হয়ে যাই। এত যে কষ্ট, এত যে যন্ত্রণা, যে যন্ত্রণা আর কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। তখন আমার পায়ের নিচে মাটি থাকে না, মাথার উপর আসমান থাকে না। আমার পরিবারে যে আমি ফিরে যাবো বাংলাদেশে, ওরকম যাওয়ারও কোনো সুযোগ নেই। এরকম করতে করতে একদিন আমাকে এরকম ছবি ওঠে, মানে আমাকে এরকম মেয়েদের পোশাক পরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু ছবি ওঠায় বাসার মধ্যে। ছবিগুলো উঠায়, এই ছবিগুলো দিয়েও কী করে আমি জানি না, আমাকে 2 দিন পরে বলতেছে তোমার ছবিগুলো এক জায়গায় মানে পোস্ট করেছিলাম, সেখান থেকে অনেক ভালো একটা ফিডব্যাক পেয়েছি, তো তোমাকে একটা জায়গায় পাঠাবো, তুমি কি যাবা? তা আমি বললাম যে কোন জায়গায় পাঠাবা, তুমি যাবার সাথে? ও বলে না, আমি তোমাকে নামাই দিয়ে আসবো, তুমি 1 রাত ওখানে থাকবা, অ্যান্ড 1 রাত যদি ওখানে থাকো তাহলে আমি এত রুপি পাবো, মানে অনেক হিসাব দিল, অনেক রুপি সে পাবে, ইন্ডিয়ান রুপিতে এতগুলো সে পাবে, আমাকে 1 রাত ওখানে থাকতে বলতেছে। তো আমি তখন বলতেছি ওইখানে আমি থাকবো কেন? বলে ওখানে একজন দাদা আছে, মানে মধ্যবয়স্ক একজন দাদা আছে, তুমি ওই দাদাটার সাথে থাকবা। আমি বললাম যে ওই দাদার সাথে আমি থাকবো কেন? ও বলে দাদা ড্রিঙ্কস করে, তো তুমিও ড্রিঙ্কস করবা। ওই সঙ্গে তো আমি মোটামুটি একটু নেশা করতাম, মানে ওই আমাকে করায় আর কি, ওর থেকে আমি শিখি নেশা করা। আমাকে বলো ওইখানে দাদার সাথে থাকবা। তো মানে আমি তো ওর কথা আর বাইরে কিছু করতে পারি না, এবং কেন জানি আমি জানি না, ও যেটা বলে আমি সেটাই করি। ওর কোনো কথা না আমি কোনো প্রতিবাদ করতে পারি না, যে না এটা আমি করবো না, ওইটা আমি করবো না, এরকম কোনো প্রতিবাদ কিন্তু আমি করতে পারি না। ও যেটা করতে বলে আমাকে, আমি সেটা করতে বাধ্য হই। অ্যান্ড ইন দ্য মিন টাইম তখন আমাকে ওইখানে নিয়ে ওই বাসার মধ্যে নিয়ে যায় সন্ধ্যার সময়, এবং ওই বাসার মধ্যে আমাকে দেওয়া হয়, ওখানে 2টা ছেলে থাকে, এবং ও নিয়ে যাওয়ার সময় আমাকে 3 পিস পরাই নেয় এবং মানে একদম মেয়ে সাজে আমাকে ঘর থেকে বের করে। তো ওইখানে নেওয়ার পর তখন ড্রিঙ্কস করে, আমিও তখন ওইখানে যাই। আসলে ওই রাতের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না, এটা বলার মতো কোনো ভাষা বা আমার কাছে কোনো কিছু নেই। শুধু এটা আমি বলতে পারবো যে ওই রাতে আমার সাথে যা হয় তা এটাই মনে হয় কেয়ামতের আলামত ছিল, এটা মনে হয় কেয়ামত ছিল আমার জন্য। সকালবেলা আমি খুব ক্লান্ত শরীর নিয়ে ওখান থেকে ওরে ফোন করি, ও তখন গাড়ি নিয়ে আসে, ও আর ওর বান্ধবী পূজা গাড়ি নিয়ে এসে আমাকে ওখান থেকে নিয়ে আসে। এবং আনার পরে আমি তখন বলি যে আমি এই দেশে থাকবো না, আমি চলে যাব, তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, এই জায়গা থেকে আমার এইটুকুই শেষ, আমি আর কখনো এখানে থাকবো না, এবং তুমি প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো, আমি আর এইসবের মাঝে থাকতে চাই না, আমার যা হবার তা হয়ে গেছে, আমি আর এইসবের মাঝে থাকতে চাই না। এই কথা বলার পরেই ও তখন আমাকে বলে তুমি কি জানো যে তোমার সব বন্ধুদের ফোন নাম্বার আমার কাছে আছে, তোমার সব বন্ধুদের কন্ট্যাক্ট আমার সাথে আছে? আমি বললাম যে আছে। হ্যাঁ আমি জানি তো কি। আমাকে বলে তাহলে তুমি 2টা দিন পরে যাও, তুমি যদি এখন চলে যাও আমার জন্য অনেক ক্ষতি হবে। কেন বন্ধুদের নাম্বার আছে বললো এটাও বুঝলাম না, কেন 2 দিন পরে যেতে বলে সেটাও বুঝলাম না। তো তখন 2 দিন পরে আমি চলে যাবো, আমি এখানে থাকবো না। 2 দিন পরে আমি নিজে প্রিপেয়ার করতে সেই জায়গা থেকে চলে যাবো, এবং আমি ওর সাথে ওই সন্ধ্যার সাথেও সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিব। 2 দিন পরে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে দোস্ত তুই ওখান থেকে আসিস না। আমার বন্ধুটা হিন্দু ছিল। আমি বললাম কেন? বলে তুই আসলে তোকে তোর আব্বা মেরে ফেলবে। আমি বললাম কেন মেরে ফেলবে? ও বলে সন্ধ্যার কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো ও তোর বাবার মোবাইলে পাঠাবে, তোর বাবার নাম্বার তোর কাছে আছে, তোর বাবার মোবাইলে পাঠাবে হোয়াটসঅ্যাপে, অ্যান্ড আমাদের কাছেও পাঠাবে, তুই আসিস না। আমি বললাম যে সন্ধ্যার কাছে কী আছে? ও বলে তুই জিজ্ঞেস কর ওর কাছে কী আছে। পরে আমি বললাম যে সন্ধ্যা তুমি নাকি আমার বাবার মোবাইলে কি পাঠাবো? আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো, আমার ওই ফ্রেন্ডও হিন্দু ফ্রেন্ড, আমার ফোন দিয়ে বললো যে কী জানি আমার বাবার মোবাইলে পাঠাবা এবং আমি গেলে আমার ক্ষতি হবে, এসব কথা কি? আমাকে বললো তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি 2 দিন বলছো তো, 2 দিন হয়ে গেছে, এবার তুমি চলে যাও, আমি তোমাকে আর আটকাবো না। তা
তাই আমি বললাম যে এমন কি ঘটনা, এমন কি কারণ, এমন কি কিছু, আমি তো কিছুই বুঝতেছি না যে তুমি আমাকে আটকাবা বা কী হয়েছে আমাকে একটু বলো। তো কিছু বলতে চায় না, চুপচাপ। তারপর আমি রওনা দিলাম, বেরিয়ে যাব। এমন সময় বলতেছে তোমার ফোনে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো দেখো, এবং জিনিসগুলো দেখার পর যদি তোমার কাছে মনে হয় যে তুমি চলে যাবা, তাহলে তুমি চলে যাও। কিন্তু জিনিসগুলো তোমার ফ্রেন্ডের মোবাইলে, তোমার যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডের মোবাইলে যাবে, তোমার বাবার মোবাইলে যাবে, তোমার মায়ের মোবাইলে যাবে, তোমার আত্মীয় স্বজন সবার আইডি আমার কাছে আছে, সবার ফেসবুক আছে আমার কাছে, আমি মেসেঞ্জারে সবার কাছে পাঠাবো এবং এই জিনিসগুলো আমি ছড়িয়ে দেব। এরপরে আমি আমার ফোনের গ্যালারিতে ঢোকার পর দেখতে পাই আমার ফোনের গ্যালারিতে আমি যে গত 2 দিন আগে ওর ফ্রেন্ডদের সাথে ছিলাম, ওই 2টা ওর ছেলে ফ্রেন্ড ছিল, ওই রুমে ছিলাম, ওই রুমের ভিতরে সিসি ক্যামেরার মাধ্যমে, অথবা আমি জানি না কী ক্যামেরা ওইগুলো, ওই ক্যামেরার মাধ্যমে সমস্ত কিছু ভিডিও আছে আমার সাথে যা যা হয়েছে সেখানে। আমাকে নেশা করাইছে ওরা, মানে মদ খাওয়াইছে এবং বিভিন্ন ধরনের নেশা করেছে, নেশা করে ওরা এইগুলো করছে এবং সেই ভিডিওটা, সব ভিডিওটা করা আছে। ও বলে এই ভিডিও তোমার বাবার মোবাইলে যাবে, তোমার এলাকার সমস্ত মানুষের কাছে ভিডিওগুলো যাবে, আর তুমি যদি মনে করো তুমি চলে যেতে পারো। একবার মনে হচ্ছিল যেখানে ওরে মারি, ওর গায়ে হাত তুলি, কিন্তু আমার মনে হলো যে ওরে মেরে তো আমি ইন্ডিয়া থেকে যেতে পারবো না। তখন ওই যে 2টা মাস আমি ওকে ইন্ডিয়াতে ওর বান্ধবী পূজার কাছে রেখে আসছিলাম, সেই সময় ও অনেক বড় একটা কোরামের সাথে জড়িয়ে পড়ে। ওদের অনেক বড় একটা ফেসবুক গ্রুপ আছে, ওইটার মাধ্যমে ওরা বিভিন্ন ছেলেদের, মানে বিভিন্ন লেসবিয়ার যাদেরকে বলে, এরকম করে বিভিন্ন জায়গায় মানে পাঠায়, পুরুষ পাঠায় বা নারী পাঠায়, নারীর কাছে নারী, পুরুষের কাছে পুরুষ, এরকম করে ওরা এই ধরনের ব্যবসাও করে। আমি তখন বললাম যে সন্ধ্যা, আমি তোমাকে ভালোবেসে আমি আমার ছোটো বোনের গয়না বিক্রি করে আমি চলে আসছি, আমি তোমার জন্য কী না করছি এখানে আসার পরে। অঙ্কেল, আমি তোমার জন্য অনেক কিছু করেছি, আমার পরিবারকে ছেড়ে দিয়েছি, আমার পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি এখানে তোমার সাথে পড়েছিলাম, আমি তো অনেক কিছু করছি। তাই আমি বললাম ঠিক আছে, তাইলে এখন কেন তুমি এরকমটা করতেছো, বা এখন কেন তুমি এটা করতেছো, আমার সাথে থাকতেছো না, আমাকে দিয়ে সব করাচ্ছো, আমাকে ব্ল্যাকমেল করতেছো। আমাকে বল আসলে কি জানো, আমার এখন কোনো ছেলের সাথে থাকতে ইচ্ছে করে না, আমার কোনো ছেলেকে ভালো লাগে না, কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক করতে ইচ্ছে করে না, কোনো শারীরিক সম্পর্কে যেতে ইচ্ছে করে না। মেয়েকে ভালো লাগে, আমার মেয়ে ভালো লাগে, আমার মেয়েরই ভালো লাগে, আমার যে বান্ধবী পূজা আছে, আমি পূজার সাথে সারা জীবন থাকবো, আমি অন্য কোনো ছেলের সাথে জড়াবো না। এবং পূজা আমাকে যেটা দিতে পারে, পূজার সাথে আমার যে সম্পর্ক, এটা তুমি দিতে পারবা না। সো আমি তোমার সাথে কখনোই যেতে চাই না, তোমার সাথে থাকতে চাই না, বাট আমি পূজাকে পছন্দ করছি, ওর সাথে আমার সব কিছু ম্যাচিং হয়েছে, আমি ওর সাথে থাকবো। তাই আমি বললাম ঠিক আছে, তুমি ওর সাথে থাকবা, ওর সাথে ম্যাচ হয়েছে, ভালো কথা, তো তুমি আমাকে আটকায় রাখতেছো কেন, আমাকে ছেড়ে দাও, তুমি তোমার বান্ধবী পূজার সাথে থাকো। বলে না, তোমাকে আমার লাগবে, তোমাকে আমার মাঝে মাঝে লাগবে, পূজাকে আমার মাঝে মাঝে লাগবে, তো আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার সাথে থাকবা, বাট আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি যদি আমার ক্ষতি না করো আমি তোমার ক্ষতি করবো না। তা আমি বললাম যে তাইলে কি তুমি আমাকে এরকম কোনো ছেলের কাছে আর পাঠাবা? ও বলে না, আমি প্রমিস করলাম যে আমি ওরকম কোনো ছেলের কাছে আমি তোমাকে পাঠাবো না, আমি এরকম কোনো ছেলের কাছে তোমাকে পাঠাবো না, এবং তুমি সবসময় আমার সাথেই থাকবা। এই কথা বলে আমার উপরে শুরু হয় অত্যাচার। আসলে অত্যাচার কিনা জানি না, ও আমার সাথে রাতের বেলা যেগুলো করে এগুলাই আর কি, এগুলো করতেছে, নেশা করতেছি, এমন করে সময়গুলো কাটাইতেছি, এবং প্রতিটা রাত আমি চিৎকার করে কাঁদতেছি। এমন কোনো রাত নেই যে আমার চোখের পানিতে বুক বাসে নাই, আল্লাহ 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 বলে কান্না করি। এবং আমি তখন নামাজ পড়ার জন্য চেষ্টা করি, দোকানে গোপনে নামাজ পড়ি, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করি। এবং মানে আমি তো ওখান থেকে ছুটার কোনো সুযোগ নেই। এটা 19 সালের দিকে, তো 19 গিয়ে তখন 20 আসে, এবং 20-এ তখন করোনা ভাইরাস দেখা দেয়। তো করোনা আসার পরে তো সব কিছু ক্লোজ, দোকানপাট ক্লোজ, ব্যবসা বাণিজ্য সব ক্লোজ। তো একটা রুমের মধ্যে বন্দি হয়ে থাকা লাগে, একটা রুমের মধ্যে থাকতেছি। এরকম করতে করতে হঠাৎ করে আমরা দুজনেই, মানে আমিও তখনও, আমাকে বিভিন্ন জায়গায় পাঠাইতো, ও কিন্তু যাইতো, বা অনেকে রাতের বেলা বাসায় আনতো। তো সে জায়গা থেকে আমি, সন্ধ্যা এবং পূজা, আমাদের 3 জনেই হচ্ছে আমরা করোনা পজিটিভ হই, মানে আমাদের মাঝে করোনা ছড়ায়। তখন তো আসলে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার কোনো সুযোগ ছিল না, তখন আমি কলকাতাতেই পড়েছিলাম। এভাবে যখন আমাদের মাঝে করোনা হয়ে যায়, দেন আমাকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়, আমাকে, পূজাকে, সন্ধ্যাকে, সবাইকে নিয়ে যাওয়া হয়। তো সেখানে তখন মানে ওই করোনার সময়ের বর্ণনা আমি ইন্ডিয়াতে দিয়ে শেষ করতে পারবো না। আমার কাছে মনে হয় ইন্ডিয়ার জন্য সেটা একটা কেয়ামত ছিল, যে হসপিটালে নিয়ে গেল হাজার হাজার মানুষ, নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অবস্থা নাই। মনে হয় পিঁপড়া, মানে এরকম যে একটা পিঁপড়া যদি উপর থেকে পড়ে, পিঁপড়াটা নিচে পড়ার জায়গা থাকবে না। হসপিটালে তো কোনো জায়গা নাই, এবং বাইরের রাস্তাঘাটগুলোতে পর্যন্ত মানুষ শুয়ে থাকতো, বাইরের রাস্তাঘাটগুলো পর্যন্ত। আমি তো মানে কখনোই ভাবি না যে আমি বাঁচবো, বা আমি নির্ঘাতে ছিলাম যে আমি মারা যাব। 1.5 মাসের মতো হসপিটালে ছিলাম, এবং 1.5 মাস পরে আমার
ওইখানকে মানে ওই জায়গায় ওই হসপিটালের ভিতরেই সন্ধ্যা মারা যায়, করোনার কারণেই মারা যায়। কিন্তু পূজা বেঁচে থাকে এবং আমিও বেঁচে থাকি, বাট সন্ধ্যা মারা যায়। ও যখন মারা যায় তো ওর বাবা মাকেও কিন্তু ডাকে নাই বা ওর কোনো ঠিকানাও নেয় নাই, সেখান থেকেও চোখে পোড়াই দেওয়া হয়। এবং ওই সময় একসাথে হচ্ছে 10 জন 15 জন 20 জনকে একটা বক্সের ভিতরে ঢুকে পোড়াই ফেলতো, মানে আপনি যেটা বলে যে সৎকার করে ফেলতো, কখনোই করতো না, মানে পরিবারকে জানানো হতো না বা কেউ মারা গেলে তার পরিবারকে ডাকতো না, এমন করে একটার মধ্যে সব কিছু করতো। তো শুধু আমি যেহেতু আমরা একসাথে ভর্তি হয়েছি সেখান থেকে আমি জানতে পারছি যে সন্ধ্যা মারা গেছে, এবং আমাকে ওর লাশটা পর্যন্ত দেখায় না, ওর চেহারাটাও দেখেনি, ওইখানে ওকে দাহ করে ফেলছে, মানে পুড়ে ফেলছে। তা আমি অনেক দিন পর্যন্ত ছিলাম, অনেক মাস পর্যন্ত, সেখান থেকে আমি আস্তে বের হই। বের হওয়ার পরেই আমি আমার বাসায় আসি। কিন্তু ওই যে মেয়েটা আমাদের সাথে ছিল, এই এই মানে পূজা মেয়েটাও ভালো হয়, কিন্তু ভালো হওয়ার পরে ওর পরিবারের কাছে চলে যায়, হুগলি না কোথায় জানি ওদের ছিল, বাট ও সেখানে চলে যায়। বাট আমি তখন এই জায়গায় আসি, মানে আমি আবার আমার রুমে আসি, আসার পর আমি দোকানদারি করতেছি। তো এরকম করতে করতে আমি পুরো 1 বছর জাস্ট সুযোগ খুঁজতেছি কীভাবে এখান থেকে চলে যাওয়া যায়। তো এমন করতে করতে আমি কিছুদিন পরে ওই করোনার মধ্যে আমি তখন দোকানটা সেল করে দিই। দোকানটা সেল করে দিয়ে আমি তখন এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে করে সময় কাটাচ্ছিলাম। সময় কাটাতে কাটাতে এক পর্যায়ে এই করোনা থাকা অবস্থায়, মানে করোনা চলতেছে তখন, এই করোনার মধ্যে 2020 সালে আমি তখন এই ইন্ডিয়া থেকে পালাই, মানে আপনার পালাই বলতে বর্ডার ক্রস করে আমি তখন অবৈধভাবে বাংলাদেশে চলে আসি। আসার পরে আমার কোনো হিন্দু বন্ধুর সাথে আমি যোগাযোগ রাখিনি। আমার এক মামা হয়, সম্পর্কে দুঃসম্পর্কের মামা, ওনার বাড়ি হচ্ছে কক্সবাজার। আমি ডিরেক্টলি কক্সবাজার আমার এই মামার কাছে চলে যাই 2020 সালের দিকে। ওই সময় কিন্তু হোম কোয়ারেন্টাইন, ঘর থেকে বেরোয়া যায় না, রাস্তাঘাটে কোনো গাড়ি টাড়ি নেই, খুব কষ্ট করে ওইখানে যাই। এবং সেখানে যাওয়ার পরে আমার মামা তখন আমার আম্মুর সাথে যোগাযোগ করে। আম্মু তো মানেই না, বাবাও মানে না। তারপরে বললো ওর করোনা ধরছে ইন্ডিয়া থেকেও পালে আসতো, মারা যাইতো। এমন করে পরে আবার পরিবারের কাছে আমাকে কোনো না কোনোভাবে হচ্ছে ট্রান্সফার করা হয়। তো ট্রান্সফার করা হওয়ার পর আমি তখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ি, বাবা মায়ের কাছে যাই, কিন্তু মানে নিজের ভিতরে কেমন জানি নিজে নাই। 2020 থেকে 2021 আসলো। 21 আসার পরে করোনার দিকে মোটামুটি শেষ হলো, এবং তখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ রোজা থেকে শুরু করি। আমি 2021 সালেই মানে বিভিন্ন লোকদের সাথে হচ্ছে যারা হচ্ছে করে আপনার বিভিন্ন জায়গায় যায়, সিল্লা করে ইস্তেমা করে, আমি সিল্লার লোকদের সাথে তখন মিশে যাই। বিভিন্ন মসজিদে 15 দিন 20 দিনের জন্য চলে যাই, এবং সেখানে গিয়ে আমি ইসলাম প্রচার করি, দিনের কথা বলি, তাবলিগ জমাত যাদেরকে বলে, এরকম তাবলিগের সাথে মিশে যাই। এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি তাবলিগের আমাদের চট্টগ্রাম বিভাগীয় একটা পর্যায়ে আমি একজন ভালো সদস্য হই, একটা ভালো পদ পাই তাবলিগের। এবং সেখান থেকে আমাদের আন্ডারে প্রায় শত শত লোক আছে, তারা বিভিন্ন জায়গায় যায়, এবং তাবলিগ জমাতের সাথে আমি তখন জড়িয়ে পড়ি। এখন পর্যন্ত এভাবেই আছি। 2021 লাস্টের দিকে আমার পরিবার আমাকে বিয়ে করায়, এবং বিয়ে করানোর পর আমার একটা কন্যা সন্তান হয়। আমার আলহামদুলিল্লাহ আমার কন্যা সন্তান, আমার বাবা মা সবাই ভালো আছে। এবং সেখান থেকে আমি এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে রাখছি। আপনি আসলে আমাকে দেখলে বিশ্বাসই করবেন না যে আমার জীবনের ঘটনাগুলি আমি আপনাকে বলেছি। আমার এখন পেট অবধি দাঁড়িয়ে পাগড়ি পরি, ইসলামের পথে চলাফেরা করি, এই পর্যন্ত দিনের খেজমত করতেছে, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বিভিন্ন তাবলিগ জমাতে গেলে মোবাইল ফোন সাথে থাকলে রাতের বেলায় আমরা কখনো মানে মসজিদের ঘাট খুলে বা মসজিদের ছাদে ওখানে বসে থাকি। তো থাকা অবস্থা আপনার কিছু কিছু গল্প আমার খুব ভালো লাগে। তো সবার সামনে তো শুনতে পারি না, সবাই এগুলো শুনলে ভালো করে দেখাও না। তো আমি গোপনে গোপনে আপনার গল্পগুলো শুনি, খুব ভালো লাগলো, এবং শেষ পর্যন্ত আমার গল্পটা আপনাকে বললাম। যদি আপনার কাছে প্রচারযোগ্য মনে হয় তাহলে আপনি প্রচার করতে পারেন। অ্যান্ড আপন ভাই আপনার জন্য অনেক দোয়া রইল। আমি বিভিন্ন জায়গায় তাবলিগ করি, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া আছে, আল্লাহ আপনাকে হয়াত দান করুক। আপনি মানুষের না বলা কথাগুলো আমাদের মাঝে প্রচার করে যান, এমন করে মানুষের দুঃখগুলো আমাদেরকে শোনান, মানুষকে সাবধান করেন, সচেতন করেন। তাবলিগ জমাতের পক্ষ থেকে আমি রাসেল আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের চট্টগ্রামের ভাই রাসেলের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে মৃত্যু তো আসলে কারোর জন্যই কাম্য না, তারপরেও সন্ধ্যার করোনার ওই মৃত্যুটা, করোনার সময় সন্ধ্যার মৃত্যুটা আমাকে মনে হয় যে করোনার সময়ে করোনা দিয়ে আল্লাহ গোটা পৃথিবীর যদিও ক্ষতি করে, মানে এই করোনা যদিও গোটা পৃথিবীর ক্ষতি করে, তবে আমাদের চট্টগ্রামের ভাই রাসেল অনেক বড় উপকার করেছে। এবং করোনা আসছে বলেই, সন্ধ্যা চলে গেছে বলেই রাসেল একটা সকাল পেয়েছে, এবং সেই সকালে আজ রাসেল অনেক ভালো আছে। ওনার ছবি আমার জন্য পাঠাইছে, একদম মানে পেট পর্যন্ত দাড়ি, বড় মুখ, আলহামদুলিল্লাহ দেখে মনে হয় আল্লাহর কোনো পীর সাহেবের মতো চেহারা, অনেক সুন্দর, উনি অনেকটা সুন্দর। তো ইন্ডিয়ার অনেক কথা আমি বলি নাই,
রাসেলের সাথে সুন্দর অনেক ঘটনা আছে এবং তার ফ্রেন্ডের সাথে এদিকে অনেক কথাবার্তা, ওগুলো বলতে গেলে 2 ঘন্টা স্টোরি শেষ করা যেত না। রাসেলের সাথে ইন্ডিয়াতে যা যা হয়েছে তার 10% আমি বলি নাই, পুরোটা ব্যাপার আমি স্কিপ করে গিয়েছি, ওইটা আসলে বলার মতো ছিলও না। তো যাই হোক বন্ধুরা, আমি আশা করবো আপনারা গল্পটা যেহেতু শেষ পর্যন্ত শুনেছেন, আপনারা আপনাদের মতো করে একটা মতামত রাসেল ভাইয়ের জন্য লিখবেন এবং রাসেল ভাই আপনাদের মন্তব্যটা পড়ে এসে মনে একটু শান্তি পাবে যে তার এত কষ্ট করে লেখা গল্পটা কাজে লাগবে। বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।